হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার ইন্ডিয়ান ইকোনমি সিরিজ। আই হোপ তোমরা অলরেডি যারা জানো তাদেরকে, তা তো জানোই, যারা জানো না তাদেরকে একবার বলে দিই, যারা প্রথম ভিডিওটা দেখছো। সামনে WBCS এর প্রিলিমিনারি কবে হবে এটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছো। না, সেটার ভিডিও আজকে এটা নয়। আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি যে WBCS কবে হবে, মার্চ মাসে হওয়ার প্রবাবিলিটি আমার মনে হচ্ছে খুবই কম, হয়তো বা হবে না। সেক্ষেত্রে WBCS হতে হতে ভোটের পরে হবে, এটা নিশ্চিত। এই বছরই হবে, ভোটের পরে হবে। এবারে কি করা যেতে পারে? যদি পরীক্ষা না হয় তাহলে কি করব? একটা তো হতে পারে যে আমরা পড়াশুনো বন্ধ করে দিতে পারি। পড়াশুনো বন্ধ করে যেদিন পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে আমরা পড়াশুনো করব। সেটা করলে প্রিলিমিনারি পাস তো করাটা খুব চাপ হয়ে যাবে। আর একটা কথা বলি, আর একটা কাজ করতে পারি, যে টাইমটা আমাদের হাতে রয়েছে, অনেকটা টাইম রয়েছে। যারা তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্ট, আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই সময়টা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি আর অপশনালের দিকে ধ্যান দাও। ঠিক আছে, ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি আর অপশনালের দিকে ধ্যান দাও। ম্যাথ জিআই তো যেমন করছো রেগুলার করবে, ডেফিনেটলি করবে, প্রিলিমসেও আছে। কিন্তু এই সময়টা খুব গোল্ডেন পিরিয়ড। এই সময়টা তোমরা যদি মোটামুটি দুটো পেপার মিলিয়ে মোটামুটি 50% 60% যদি তোমরা কভার আপ করে রাখতে পারো না এই সময়টা পড়ে অপশনাল, তাহলে তোমরা কিন্তু একটুখানি বেনিফিট পাবে। যেহেতু এখন সময় আচ্ছা খাসা রয়েছে, মোটামুটি ভোটের পরে পরীক্ষা হবে, তার আগে হওয়ার পসিবিলিটি খুবই কম। তো এটা আমার তোমাদের জন্য সাজেশন বলো, যাই বলো, যে তোমাদের যার যা অপশনাল আছে অপশনালের দিকে ধ্যান দাও। অপশনালটা ভালো করে চিবিয়ে খেতে শুরু করো। ঠিক আছে, যদি অপশনালের যা টাইম রয়েছে, নর্মাল পড়ার পরেও তো সময় থাকে, তো সেই সময়টা তোমরা অপশনাল বাংলা ইংরেজির দিকে তোমরা ধ্যান দাও। কেন স্যার? কারণ প্রিলিমিনারি আগে পরীক্ষাটা হোক, তারপরে না হয় পড়বো। সে আর হয়ে ওঠে না, কারণ অনেকেরই বেশিরভাগই থাকে যে অপশনাল যেটা সাবজেক্ট থাকে সেটা নিজের গ্রাউন্ডে থাকে না, অন্য কিছু থাকে। কেউ হয়তো ফিজিক্সে এমএসসি করেছে, সে হয়তো সাইকোলজি অপশনাল রেখেছে, থাকতেই পারে। তো জেনারেলি এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রেই। সেক্ষেত্রে এখন থেকে যদি তোমরা, যেহেতু টাইম রয়েছে, অপশনালের দিকে ধ্যান দাও, বাংলা ইংরেজির দিকে ধ্যান দাও, ডেসক্রিপটিভের দিকে ধ্যান দাও। এই পেপারটা 400 নম্বর, ইটস নট আ ম্যাটার অফ জোক। প্রচুর নম্বর, 50% মার্কস এখান থেকে আসে। প্রিলিমিনারি পাস কিন্তু তোমার লক্ষ্য হওয়া উচিত নয়। তোমার লক্ষ্য হওয়া উচিত আমি ইন্টারভিউ বোর্ডে ফেস করব, এবং একটা আচ্ছা খাসা মেন্সে মার্কস নিয়ে আমি ইন্টারভিউ বোর্ডে আমি যাবো, ইন্টারভিউ বোর্ডে নিজেকে রিপ্রেজেন্ট করব। বাস, একটা ভালো নম্বর যদি তোমার মেন্সে থাকে, ইন্টারভিউ বোর্ডে যদি তুমি মোটামুটি নিজেকে প্রেজেন্ট করতে পারো ঠিকঠাক করে, বাস, তাহলে ফাইনাল লিস্টে তোমার নাম পাক্কা। আর এই টাইমটা মোটামুটি যে তোমরা শুয়ে বসে ঘুমিয়ে কাটাবে, তাহলে কিন্তু কপালে মানে একটু চাপ আছে, চাপ হয়ে যাবে। তো আমার মনে হয় তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, তারা একটুখানি নর্মাল তোমরা পড়াশোনার সাথে সাথে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি অপশনালের দিকে ধ্যান দাও। পরীক্ষা হয়তো বা পিছিয়ে গেছে, অফিসিয়ালি তো কিছু ডিক্লেয়ার করেনি, বাট আমার মনে হয় না মার্চ মাসে পরীক্ষা হওয়ার প্রবাবিলিটি আছে বলে। যেহেতু পিছিয়ে গেছে, টাইমটা তোমরা কাজে লাগাও। বাস, এটাই আমার বলার ছিল। রইল বাকি রিমেনিং যে জিকে পেপারগুলো যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে এত চাপ খাওয়ার কোনো কারণ নেই। যে স্ট্রিম থেকে বিলং করো, শুধুমাত্র সারাদিন হিস্ট্রি পড়বো, সারাদিন পলিটি পড়বো, সারাদিন ইকোনমি পড়বো, এইগুলো করো না। এগুলো হয়তো তোমার ইগোকে স্যাটিসফাই করবে, ঠিক কথা। হয়তো তোমার মনে হবে যে আমার আরেকটু জানতে ইচ্ছে করছে, আর ফাইনালি তোমার ততটুকুই জানা প্রয়োজন যতটুকু তোমার মোটামুটি একটা স্কোর, সম্মানজনক স্কোর যাতে তোমার লাগে, তার জন্য। ঠিক আছে, তো তার জন্য প্রচুর পড়ে পাগল হয়ে যেতে এমন কোনো কথা নেই। যে কোনো বই তোমার কাছে, যে বই রয়েছে, পলিটি হোক, ইকোনমি হোক, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, যে কোনো একটা বই বারবার পড়ো। ঠিক আছে। আর তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমি তোমাদেরকে পলিটি, ইকোনমি এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে সেকশনটা তোমাদেরকে আমি প্রিলিমিনারি স্পেশালের জন্য আমি তোমাদেরকে করাচ্ছি। এমনটা নয় যে শুধুমাত্র WBCS যারা দিচ্ছ তাদের জন্য কাজে লাগবে, অন্য কোনো পরীক্ষার জন্য লাগবে না, এমনটা একদমই নয়। এই কোশ্চেনগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যেখানে ইন্ডিয়ান ইকোনমি রয়েছে। ঠিক আছে, তো এটা ডেফিনেটলি সামনে যেহেতু WBCS রয়েছে, WBCS কে টার্গেট করে আমরা এগুলো করছি। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমাদের করে যেতে হবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমি করাবো তোমাদেরকে। ঠিক আছে, তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে, চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। নিচে তোমাদের মতামত ডেফিনেটলি তোমরা জানিও। ঠিক আছে, তো চলো আমি তোমাদের এখন করাবো ইন্ডিয়ান ইকোনমি করাবো। আগের দিন তোমাদেরকে আমি সেক্টর অফ ইকোনমি এগুলো সম্পর্কে তোমাদের 50টা ইম্পর্টেন্ট MCQ করিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে।
এই ফেজে আমরা যেটা করব, নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশন, ভালো করে মন দিয়ে শুনবে, নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশন থেকে বেশ মোটামুটি ধরে নাও 100-150 মতো কোশ্চেন আমরা এখান থেকে করে যাব মোটামুটি ভাবে। 100 থেকে 150টা মতো কোশ্চেন আমরা করব। প্রশ্নটা হচ্ছে যে এতগুলো কোশ্চেন আমরা এখান থেকে করব কেন? আমরা এতগুলো কোশ্চেন এখান থেকে এই কারণেই করব যে এখনো পর্যন্ত এখান থেকে কিন্তু WBCS এর মেন্সে এবং প্রিলিমসে এখান থেকে কিন্তু কোশ্চেন্স আছে, এবং আচ্ছা খাঁচা কোশ্চেন এখান থেকে আজও দেয় WBCS এর মেন্সে। তো যেহেতু এখান থেকে কোশ্চেন দেয়, তাই এই জোনটাকে নেগলেক্ট করাটা কিন্তু আমাদের একদমই ঠিক হবে না, ঠিক আছে? এবং এখান থেকে যে কোশ্চেনগুলো দেয়, সেই কোশ্চেনগুলো ডাইরেক্ট কোশ্চেন দেয়, 2-1টা কোশ্চেন থাকে যেগুলো কনসেপচুয়াল কোশ্চেন থাকে। তো সেইগুলো আমরা একটু দেখে নেবো যে কিরকম আসতে পারে। তোমাদেরকে আমি প্রমিস করছি, তোমরা এই লেকচার সিরিজগুলো MCQ যেগুলো তোমাদেরকে করাচ্ছি সেগুলো তোমরা দেখে যাও, ঠিক আছে? জাস্ট ফর রিভিশন, কানে হেডফোন দাও, কেউ চাইলে হাতে খাতা পেন নিয়ে বসতে পারো, বা কারো যদি খাতায় নাও থাকে, ট্রেনে বাসে জার্নি করছো, কানে হেডফোন দাও, জাস্ট জিনিসটা কি ভালো করে মন দিয়ে শোনো, ঠিক আছে? এক্সট্রা কথা যদি তোমার কি লাগে একটু ফরওয়ার্ড করে করে কোশ্চেন্সগুলো ভালো করে দেখে যাও, ঠিক আছে? চলো আমরা শুরু করি। আচ্ছা, তো আজও তাই। তো প্রথম ফেজে আমরা 25টা করে কোশ্চেন আমরা আলোচনা করছি, কারণ তোমাদের ধৈর্যের জন্য। তোমাদের যদি মনে হয় যে তোমাদের ধৈর্য আছে, লম্বা সেশন তোমরা করতে পারো, আমাকে তোমরা কমেন্ট করে জানিও, কোনো অসুবিধা নেই। প্রিলিমসের আগে লম্বা সেশন যাতে নেওয়া যায়, যাতে তোমাদের সিলেকশনটা হয়, সেদিকে আমাদের প্রত্যেকেরই ধ্যান থাকবে, ঠিক আছে? চলো, আচ্ছা, আবারও তোমাদেরকে বলে দিই, যারা তোমরা নতুন দেখছো, পুরোনোরা জানো নিশ্চয়ই, যারা নতুন দেখছো তাদেরকে বলে দিই যে আমাদের কাজ শুধুমাত্র কি আনসার কি হবে তা নয়, কেন আনসারটা রাইট হলো সেটাও একটুখানি দেখে নেবো, ঠিক আছে? যাতে একটু কনসেপ্ট তৈরি হয়, ওকে? একদম পুরো কাঠখড়টা যেন না হয়, ওকে? চলো, বলছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিপ্রেজেন্টস দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি আবারও বলে দিচ্ছি একটা কথা, আসলে কথা বলতে বলতে আমার মনে পড়ছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের অনেকে মনে হতে পারে যে স্যার এই কোশ্চেনগুলো বাংলা হলে খুব ভালো হতো, স্যার একটু ইংরেজি কেন দিচ্ছেন? তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলছি, আর একবার শুনে নাও, তোমাদের ভালোর জন্যই বলছি। সেটা চাইলে আমি বাংলায় দিতেই পারি, ইংরেজিতে এই কারণে করাই কারণ তোমাদের WBCS এর মেন্সে যে কোশ্চেন যেগুলো থাকে সেগুলো কিন্তু ইংরেজিতেই থাকে, আর আমি তো তোমাদেরকে বাংলা করে বলেই দিই, ফলে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। আর WBCS এর প্রিলিমসের ক্ষেত্রে সত্যি কথা যে কোশ্চেন হয়তো বাইলিঙ্গুয়াল থাকে, বাংলা এবং ইংরেজি দুটোই, কিন্তু একটা কথা লেখা থাকে যে যদি কোনো কারণে কোনো কোশ্চেন নিয়ে ডাউট হয়, তার তর্জমার ক্ষেত্রে ইংরেজি তর্জমা যেটা আছে সেটাই ফাইনাল হবে, ঠিক আছে? তো আমার এই কারণে মনে হয় আর আহামরি কোনো ব্যাপার নয়, একটুখানি পেশেন্স দিয়ে মন দিয়ে শোনো। যদি তুমি সিরিয়াস অ্যাসপিরিয়েন্ট হও, শেখার যদি তোমার ইচ্ছে থাকে, তো পেশেন্স দিয়ে একটুখানি শোনো, রকেট সায়েন্স নয়, আরামসে বুঝতে পারবে। আর যদি তোমার পেশেন্স না থাকে, তাহলে ভিডিও তোমার জন্য নয়, ঠিক আছে? তো কি করবো বলো, শর্টকাটে ইকোনমি তো অন্তত হবে না, ইকোনমি বুঝতে গেলে একটু সময় দিতে হবে, একটু কনসেপ্ট তৈরি করতে হবে, ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে হালকা টপিকগুলো আগে করাই, পরের দিকে আমরা যখন ব্যালেন্স অফ পেমেন্ট পড়বো, পাবলিক ফাইন্যান্স যখন পড়বো, যখন মানি ব্যাংকিং করবো, তখন কিন্তু আমাদের হার্ড কোর কনসেপ্ট লাগবে। এই বেসিক জিনিসগুলো তখন না জানলে একটু গন্ডগোল হবে, ঠিক আছে? চলো, অনেকক্ষণ আমি কথা বললাম, আমি এবার কোশ্চেনে যাই। তো বলছি হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিপ্রেজেন্ট দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। বলছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিচের কোনটাকে বেস্ট ভাবে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে? সব রকম কোশ্চেন আছে, ইজি টু মডারেট টাফ সব রকম আছে। বলছে নিয়ার ফিউচারের জন্য যখন রিসোর্সকে আমরা প্রোটেকশন দিয়ে তাকে যখন আমরা কনজার্ভ করবো এবং ঠিকঠাকভাবে যখন ইউজ করব, নষ্ট না করে, তখন তাকে আমরা কি বলবো না, সেরকম টাইপের ডেভেলপমেন্ট যখন আমাদের হবে যে ফিউচার জেনারেশনকে ঠিকঠাক করে কোনো রকম কোনো ডিস্টার্ব না করে ডেভেলপ করছি, রাইট? তখন তাকে আমরা বলবো কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। বলছে কি ওভার ইউজিং অফ ফসিল ফুয়েল হবে? বুঝতেই পারছো হবে না। কাটিং ডাউন ফরেস্ট ফর ইকোনমিক এক্সপেনশন হবে কি হবে না। তারপরে বলছে ডেভেলপিং রিনিউয়েবল এনার্জি সোর্সেস, তারপরে কি বলছে ইগনোরিং ক্লাইমেট চেঞ্জ কনসার্ন। তো বলো হবে কি ইগনোরিং? এটা তো হবে না ডেফিনেটলি, বুঝতে পারছো। ডেভেলপিং রিনিউয়েবল এনার্জি সোর্সেস। ছোট্ট একটা কথা বলে দিই, ফরেস্ট কাটিং এর কথা বলতে মনে পড়লো, রিসেন্টলি তোমরা জানো যে আন্দামান নিকোবরে, আমাদের জানো গ্রেট নিকোবরে রিসেন্টলি একটা প্রজেক্ট হতে চলেছে, প্রায় মোটামুটি 80,000 কোটি টাকার মতো একটা প্রজেক্ট হতে চলেছে, এবং যেখানে প্রায় 130 স্কোয়ার কিলোমিটারেরও বেশি কিন্তু ফরেস্ট সেখানে কাটা হতে চলেছে। এবং প্যারালালি সেখানে বলা হয়েছে যে একটা সোলার পার্ক করা হবে যাতে রিনিউয়েবল এনার্জি আমরা প্রোডাকশন করতে পারি, একটা টাউনশিপ করা হবে, আই হোপ তোমরা জানো।
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তাকে কি বলছে, রিসেন্টলি ছাড়পত্র দিয়েছে। নিশ্চয়ই তোমরা পড়ে থাকবে, নিশ্চয়ই তোমরা জানো, না জানলে আমি বলছি, একটুখানি শুনে রাখো, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আন্দামান নিকোবর যে জায়গাতে প্রচুর পিভিটিজি আছে, মানে ভান্ডারেবল কিছু ট্রাইব আছে সেখানে, যেমন সোমপেনের মতো জারোয়া রয়েছে। এছাড়াও কিন্তু সেখানে প্রচুর বন্য প্রাণী রয়েছে যেগুলো প্রোটেকশন প্রয়োজন বা প্রোটেকশন দেওয়াও হয়েছে। তাদের মধ্যে একটা হচ্ছে লেদার হুক টার্টেল, সেখানে প্রচুর পরিমাণে কাঁকড়া পাওয়া যায়, ওখানে বিশেষ প্রজাতির এক ধরনের পাখি পাওয়া যায় যেগুলো ওখানকার খুব এন্ডেমিক এবং সেগুলো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার। তো প্যারালালি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এই কথাটাও স্মরণ করে দিচ্ছে, এবং সেখানে কোরাল পাওয়া যায়, প্রবাল পাওয়া যায়, যে এই সমস্ত কিছুকে কোনো রকম কোনো ডিস্টার্ব না করে যদি উন্নয়ন করা, ওখানে যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি ওখানে না প্রজেক্ট করতে পারি আস্তে ধীরে, কারণ আমরা জানি যে অ্যারাবিয়ান সি সহ বে অফ বেঙ্গল থেকে আমাদের ইন্ডিয়ান ওশান এই যে জায়গাটা এবং দক্ষিণ চীন সাগরে এই জায়গাগুলোকে সার্ভিলেন্স করার জন্য স্ট্র্যাটেজিক্যালি আন্দামান নিকোবর যে জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে এই প্রজেক্টটা হওয়াটা খুব প্রয়োজন রয়েছে। এই প্রসঙ্গক্রমে আমি তোমাদেরকে এই কথাটা বললাম। তাহলে দেখো, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালও বলেছে যে উন্নয়ন হোক, অসুবিধা নেই, কিন্তু তাদেরকে যেন ঠিকঠাকভাবে প্রোটেকশন দেওয়া হয়। এই যে দিস ইজ কল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্ট হবে কিন্তু নিয়ার ফিউচারে পরিবেশকে যতটা মিনিমাম তাকে ড্যামেজ করে, ঠিক আছে, তাকে প্রোটেকশন দিয়ে ফিউচার জেনারেশন যখন আমরা প্রোটেকশন দেবো, সেরকম টাইপের উন্নয়নকে আমরা কি বলবো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলবো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি। আচ্ছা, তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফোকাসেস অন রিনিউয়েবল রিসোর্সেস। এক সেকেন্ড দাঁড়াও। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফোকাসেস অন রিনিউয়েবল রিসোর্সেস, রিডিউসিং কার্বন ফুটপ্রিন্ট অ্যান্ড প্রোটেক্টিং বায়োডাইভার্সিটি। জানো তো, ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে পৃথিবীর প্রথম যারা কিনা এই কার্বন ডাইঅক্সাইড মানে কার্বনের উপরে, এগুলোর উপরে কি করেছে, ট্যাক্স লাগু করেছে। ঠিক আছে, এটাই ইটসেলফ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, যেগুলো তোমাদেরকে বলছি একটু মানে মনে রেখো। ঠিক আছে, দেখো অ্যাজ এ হোল আমাদের কিন্তু কোশ্চেন কমন পাওয়া নিয়ে কথা, ওকে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট গো। হোয়াট ইজ দ্য গোল অফ দ্য মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স? জানো তো, রিসেন্টলি আমাদের রিপোর্ট বেরিয়েছে, ওকে, এবং সেখানে নীতি আয়োগ বলেছে যে আমাদের মাল্টি ডাইমেনশনাল পভার্টি আগের থেকে অনেক কমে গেছে। তো এখন আমাদের পভার্টি কত? অ্যাজ এ হোল পভার্টি বলছে 5.34% মতো অ্যাজ এ হোল। ঠিক আছে, তো মাল্টি ডাইমেনশনাল পভার্টি বলতে কি বুঝবো? দেখো, পভার্টি বলতে কি বুঝবো, যে যখন একজন ব্যক্তি তার মিনিমাম সে যতটুকু তার যা লাগে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ন্যূনতম বেঁচে থাকতে যা যা লাগে সেটুকু সে যখন এফোর্ড করতে পারছে না, তো বুঝতে হবে যে সেই লোকের কন্ডিশনটাকে আমরা বলবো কি, যে ন্যূনতম বেঁচে থাকার জন্য যা লাগে তা যদি এফোর্ড করতে না পারে, তো তার নিচে থাকলে বলবো তাকে অ্যাবসলিউট পভার্টি। আর বিপিএল বা বিলো পভার্টি লাইন মানে হচ্ছে একটা কনসেপ্ট, মন দিয়ে শুনবে। তো এটা এমন একটা কোনো যাকে চোখে দেখা যায় না, যার ওপরে থাকলে বলা হবে অ্যাবাভ পভার্টি, যার নিচে থাকলে বলা হবে কি, এটা বিলো পভার্টি। রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক কি করেছে, যে আমাদের পার ডে মোটামুটি $3 করে যদি কেউ ইনকাম করে, ঠিক আছে, পার ডে যদি কেউ $3, রিসেন্টলি চেঞ্জ হয়েছে, মাথায় রাখবে এটা, ঠিক আছে, যদি ইনকাম করে, তো এরকম তার উপরে যদি থাকে, তো তাহলে আর যাই হোক সে বিলো পভার্টি তাকে বলা যাবে না। ঠিক আছে, $3, এই কথাটা মাথায় রেখো। মাল্টি ডাইমেনশনাল পভার্টি বলতে কি বলছে, যে শুধুমাত্র যে খাদ্য, বস্ত্র, বাসস্থান নয়, এর সাথে সাথেও আমাদের হিউম্যান ডেভেলপমেন্টে যে আদার ফ্যাক্টরস যেগুলো রয়েছে, তো সেগুলোকে ইনক্লুড করে করবো। আমি তোমাদের আগেও করিয়েছিলাম। আচ্ছা, বলছে মেজারিং অনলি ইনকাম পভার্টি, তো বলছে হবে না। অ্যাসেসিং পভার্টি ইউজিং মাল্টিপল ফ্যাক্টরস লাইক হেলথ, এডুকেশন অ্যান্ড লিভিং স্ট্যান্ডার্ড। আচ্ছা, হাতে থাকুক, রাইট। নেক্সট কি বলছে, কম্পেয়ারিং ট্যাক্স পলিসি, এর সঙ্গে ট্যাক্সের কোনো সম্পর্ক নেই। আর বলছে র্যাঙ্কিং কান্ট্রি বেসড অন জিডিপি গ্রোথ। একদম বুঝতে পারছো আনসার কি হবে? আনসার ইজ বি ইজ দ্য রাইট আনসার। কারণ তোমরা জানো যে এখানে মাল্টি ডাইমেনশন, মানে একাধিক ডাইমেনশন থেকে আমরা পভার্টিকে মেজার করব। ঠিক আছে, তো এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ওয়ার্ল্ড ওয়াইড এটা মেজার করে কে, সেটা হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আই হোপ তোমরা জানো। আর ইন ইন্ডিয়াতে এটা করে কে, নীতি আয়োগ করে। ঠিক আছে, এই কথাগুলো তোমরা মনে রেখো। নেক্সট চলো, বলছে হুইচ অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর মনিটরিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইন ইন্ডিয়া। তো বলছে ইন্ডিয়াতে, ভালো করে বলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিয়াতে মনিটরিং করে কে, জানতে চাই। দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ওয়ার্ল্ড ওয়াইড এটা মনিটরিং করে কে, ইউএনডিপি। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও ইউএনডিপির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও ইউএনডিপির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। চলো, আর নেক্সট যদি বলি আমি,
তাহলে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কবে নেওয়া হয়েছিল তোমরা জানো আশা করি 2015 সাল থেকে 2030 সাল পর্যন্ত নেওয়া হয়েছে। এর আগে ছিল কি না মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত ছিল। ঠিক আছে, তাহলে এখানে দেখবো কিনা 17খানা গোলস আছে, যার মধ্যে ভালো করে মন দিয়ে শুনবে, একটা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স, সেটা 17th গোল। তো ওইটাকে বাদ দিলে রিমেনিং যে 16খানা গোল, এইটা কোনো একটা দেশের ক্ষেত্রে, আমি ইন্ডিয়ার ক্ষেত্রে বলি যে প্রত্যেকটা রাজ্যগুলোকে এই 16খানা গোল কিন্তু তাদেরকে দেখতে হয়। রাজ্যগুলোর জন্য গোল কিন্তু 16টা, ঠিক আছে, আর দেশের জন্য গোল কিন্তু 17টা, কারণ ফরেন রিলেশন যেটা সেটা রাজ্যগুলোর গোল নয়, এটা অ্যাজ এ হোল দেশের গল্প। বোঝা গেল? তাহলে এইটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাজ এ হোল এটা করে ইন্টারন্যাশনাল লেভেলে কে ইউএনডিপি, আর আমাদের ইন্ডিয়াতে এই কাজটি করে কে করে নীতি আয়োগ। ঠিক আছে, করে কে করে নীতি আয়োগ করে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। সরি, হোয়াট ইজ আ কি গোল অফ ইকোনমিক প্ল্যানিং ইন ডেভেলপিং কান্ট্রিজ? আচ্ছা, এই প্ল্যানিংটা নেওয়া হয়েছে কেন নেওয়া হয়েছে, প্ল্যানিং করা হয় কেন? দেখো, যে সমস্ত দেশ যেগুলো আন্ডার ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি, এখন তো প্ল্যানিং মোটামুটি সমস্ত দেশেই নেওয়া হয়, করা হয়। প্ল্যানিং করলে সুবিধা কি, যে কোনো কাজ তুমি করছো, তুমি যদি প্রপার পরিকল্পনার সাথে করো, যে আমার কোথা থেকে কি আনবো, কাকে আমি কি দেবো, কাকে কোন জায়গায় বসাবো, কি করলে হবে না হবে, তো এভরিথিং তুমি যদি প্ল্যান করে যাও, তাহলে মোটামুটি যেই ঘটনা আসুক না কেন তুমি মোটামুটি তাকে তুমি হ্যান্ডেল করতে পারবে, ডিল করতে পারবে, রাইট? তো এই প্ল্যানিং এর কনসেপ্টটা আমরা বড় করেছিলাম ফ্রম ইউএসএসআর। ঠিক আছে, তো ইউএসএসআর ছিল প্রথম কি বলবো দেশ যারা এই সোশিও ইকোনমিক প্ল্যানিং এর কনসেপ্ট এনেছিল। তো আমরা তাদের থেকে ইন্সপায়ার হয়েছি, তোমরা জানো আশা করি। ডিপিএসপি তে প্ল্যানিং এর কনসেপ্ট রয়েছে, ঠিক আছে, ডিপিএসপি তে আমরা দেখতে পাবো, এবং সেই ডিপিএসপি থেকে কিন্তু আমরা ইনফ্লুয়েন্স হয়েছি। এবং ফাইনালি ডিপিএসপি তে ওই যে সোশিও ইকোনমিক প্ল্যানিং এর হুবহু এই কথা লেখা নেই, কি কথা লেখা আছে এবং কোন আর্টিকেল আছে কেউ বলতে পারবে? পারলে কমেন্ট করে জানিও। তো সেখান থেকে যে আমরা যে নিয়েছি, তো সেটা কিন্তু আমরা নিয়েছি ফ্রম ইউএসএসআর থেকে। তাহলে সোশিও ইকোনমিক প্ল্যানিং এটা হচ্ছে একটা কনকারেন্ট লিস্টের পার্ট। ঠিক আছে, নাম্বার 1। তাহলে প্ল্যানিং আমরা কোন দেশ থেকে বড় করেছি? ফ্রম ইউএসএসআর থেকে বড় করেছি, রাইট? দ্বিতীয় কথা, যে সোশিও ইকোনমিক প্ল্যানিং এটা কোন লিস্টের পার্ট? তো তুমি বলবে সোশিও ইকোনমিক প্ল্যানিং হচ্ছে একটা কনকারেন্ট লিস্টের পার্ট। ঠিক আছে, মাথায় রাখবো। আর প্ল্যানিং কাকে বলে? বলছে কি হোয়াট ইজ আ কি গোল। আচ্ছা, প্ল্যানিং করা হয় কেন? সিম্পল জিনিস, যে আমি ইকোনমিক গ্রোথ করব, তাই না, প্রাইসকে স্টেবল রাখবো, এটাই তো অ্যাজ এ হোল। এগুলো হচ্ছে বেসিক কথা, যাতে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, ইনইকুয়ালিটি যাতে কমে, আমি যাতে যে ওয়েলথ আছে তাকে তো ঠিকঠাক ভাবে রিডিস্ট্রিবিউট করতে পারি। তো এগুলো হচ্ছে সবই কারণ। তো বলছি ইনক্রিজিং আনএমপ্লয়মেন্ট, এটা তো কখনো হতে পারে না, তাই না? রিডিউসিং ইনকাম ইনইকুয়ালিটি হাতে থাকুক। এলিমিনেটিং এক্সপোর্ট, তাই কি এক্সপোর্ট আমরা এলিমিনেট করে দেবো? এরকম হবে না। তারপর কি বলছে, স্ট্রেংথেনিং কারেন্সি ডেপ্রিসিয়েশন। তো বলো, দেখেই বুঝতে পারছো আশা করি। দেখো, কারেন্সি ডেপ্রিসিয়েশন করাটা প্ল্যানিং এর কিন্তু কাজ নয়। ঠিক আছে, এই ডেপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন এইগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়। এটা ইনভিজিবল হ্যান্ড মার্কেট ফোর্সে, মার্কেটের কারেন্সি ডিমান্ড এবং সাপ্লাই উপর ডিপেন্ড করে এগুলো হয়। এগুলো মানে এক্সচেঞ্জ রেট বলি, তার সঙ্গে প্ল্যানিং এর কিন্তু কোনো লেনাদেনা নেই। ঠিক আছে, তো আনসার কি হবে তাহলে? রিডিউসিং ইনকাম ইনইকুয়ালিটি। ঠিক আছে, বেশ। তাহলে প্ল্যানিং, ইকোনমিক প্ল্যানিং ইন ডেভেলপিং কান্ট্রিজ ফোকাস অন পভার্টি রিডাকশন, এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড ইকুইটেবল গ্রোথ। তাই না? তোমরা দেখো, আমাদের মতো দেশে আমরা যতদিন প্ল্যানিং ছিল, 2017 সালে লাস্ট শেষ হয়েছে প্ল্যানিংটা, এবং প্ল্যানিং কমিশন সিস্টেম অপারেট হয়েছে যদিও 2014 সালে, 2015 সালের 1 জানুয়ারি থেকে এসছে নীতি আয়োগ। বাট এই যে প্ল্যানিং, লাস্ট প্ল্যানিং যেটা 2017 সাল অব্দি যেটা চলেছিল, প্রত্যেকটা প্ল্যানিং আমরা দেখতে পাবো কি, যে কোনোটাতে আমরা চেয়েছি সেলফ রিলায়েন্স হতে, কোনোটা চেয়েছি এক্সপোর্টকে প্রমোট করতে, কোনোটা চেয়েছি যে পোভার্টিকে ইরাডিকেট করতে, এবং পোভার্টিকে আমরা প্রচুর প্রায় কম বেশি হলেও আমরা কিন্তু ওদিকে ধ্যান দিয়েছি। কোনোটাতে আমরা চেয়েছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক, কোনোটাতে চেয়েছি ইনফ্রাস্ট্রাকচার বেটার হোক। তাহলে এগুলো আমরা করেছি, এক একটা প্ল্যানিং এ এক একটাকে কি ফোকাস করে আমরা এগিয়েছি। বাট অ্যাজ এ হোল প্ল্যানিং এর বা প্ল্যানিং নেওয়ার প্রধান কারণ কি, সেগুলো হচ্ছে এইগুলো। ঠিক আছে, তাহলে কি বললাম আমি? ইকোনমিক গ্রোথ হবে, এবং তার সাথে সাথে প্রাইস যাতে স্টেবল থাকে, আনএমপ্লয়মেন্ট যাতে কমে, ইনইকুয়ালিটি যাতে কমে। ঠিক আছে, চলো নেক্সট বলছে হুইচ কান্ট্রি ইন্ট্রোডিউস আ কনসেপ্ট অফ গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। ঠিক আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান বলছে সারা পৃথিবীতে প্রচুর ইন্ডেক্স রয়েছে, কে কেমন আছে কি না আছে, তাই না, সব মেজার করার জন্য।
তো ভুটানের তৎকালীন রাজা তিনি বলেছেন, আচ্ছা যদি কোনো ব্যক্তি অল্পতে যদি খুশি থাকে তাহলে সমস্যা কোথায়? কেউ মনে করে যে তার বাঁচতে গেলে 10,000 টাকা লাগবে পার মান্থ, ধরে নাও, আমি মোটামুটি ভাবে বলছি। তো কোনো ব্যক্তি বলছে যে আমার ওইটুকুও লাগবে না, আমি 1,000-3,000 টাকা ইনকাম করব, আমি মস্ত থাকবো, বিন্দাস থাকবো, কোনো চাপ নেই, মেন্টালি আমি খুব হ্যাপি। যে ব্যক্তি মেন্টালি খুবই হ্যাপি, তো ডেফিনেটলি সে তো খুবই খুশি। তাহলে টাকা পয়সাটা কোনো ফ্যাক্টর হতে পারে না, হ্যাপিনেসটা একটা ফ্যাক্টর। যে হ্যাপিনেসটা তো শুধু টাকা পয়সা দিয়ে আসে না, না, বিয়ন্ড দ্যাট। তো এই কনসেপ্টটা প্রথম দিয়েছিল কে? নেপালের রাজা। ঠিক আছে, তো নেপালের রাজার নাম কি ছিল সেই সময়? এটাও তোমরা আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারো। কারণ পরবর্তীকালে যদিও নেপালের রাজা কনসেপ্টটা দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে মিড জোন্স বলে একজন অর্থনীতিবিদ আমরা দেখতে পাবো, তো তার প্রচেষ্টাই বলবো এক প্রকার পরবর্তীকালে গ্রস ন্যাশনাল ইন্ডেক্স আমরা পাই। ঠিক আছে, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে নেপালের রাজার নাম কি ছিল যিনি এটা সাজেস্ট করেছিলেন। ঠিক আছে, সরি মাই মিস্টেক, ভুটান, নেপাল নয়, সরি, ভুটান। ঠিক আছে, সরি, ভুটান। ওকে, ভুটান, মাই মিস্টেক। ওকে, তাহলে ভুটান। ঠিক আছে, তাহলে মাথায় রেখো যে প্রথম যে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ইন্ডেক্সের যে কনসেপ্টটা প্রথম দিয়েছিল কে? ভুটানের রাজা, সরি নেপালে নয়, ভুটান, সরি মাই মিস্টেক। বেশ, নেক্সট চলো কি বলছে দেখি। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্ডিকেটর অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। তো বলছে নিচের কোনটা একটা ইকোনমিক ডেভেলপমেন্টের ইন্ডিকেটর নয়? তোমাদের মনে আছে আগের দিন আমি করিয়েছিলাম ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট কাকে বলে? বাবা তোমাদের আরেকবার বলি শোনো, তোমরা যারা একদম প্রথম, যারা মনে করো ইন্ডিয়ান ইকোনমি খুবই কঠিন, ঠিক আছে, একদম প্রথম থেকে যেমন যেমন করে তোমাদের করিয়ে যাচ্ছি না, এমসিকিউ গুলো তোমরা করতে থাকো আমাদের সাথে সাথে, ঠিক আছে, আমার সাথে করতে থাকো, তারপর দেখা যাক না, ঠিক আছে, কি হয় না হয় পরের কথা। অল্প 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 করে কনসেপ্ট বিল্ড করতে থাকো, কিন্তু রেগুলার করতে থাকো, ঠিক আছে, তারপর যা হবে দেখা যাবে। আচ্ছা, ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্স কি ছিল? বলেছিলাম ইকোনমিক গ্রোথ বলতে বোঝায় যে শুধুমাত্র ন্যাশনাল ইনকাম বেড়ে গেল, তার সাথে সাথে পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেল, তাহলে বলতে পারি যে ইকোনমিক গ্রোথ হচ্ছে। ইকোনমিক ডেভেলপমেন্ট কাকে বলে? না, ন্যাশনাল ইনকাম এবং পার ক্যাপিটা ইনকামের সাথে সাথে যদি দেখা যায় যে হিউম্যান ডেভেলপমেন্টের যে বাকি যে ইন্ডিকেটারগুলো সেগুলো বেটারের দিকে যাচ্ছে, তাহলে বুঝবো যে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে, তো ইকোনমিক ডেভেলপমেন্ট হতে গেলে ইকোনমিক গ্রোথ হওয়াটা কিন্তু ম্যান্ডেটারি, মানে ইকোনমিক গ্রোথ হতেই হবে, তারপরে ইকোনমিক ডেভেলপমেন্ট। কিন্তু ইকোনমিক গ্রোথের জন্য কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টটা কিন্তু ম্যান্ডেটারি নয়। আমরা এগুলো পড়েছি অলরেডি, তোমাদের নিশ্চয়ই মনে আছে, রাইট? তাহলে কি বলছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্ডিকেটর অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। কোনটা ইন্ডিকেটর নয় সেটা জানতে চেয়েছে। ইনক্রিজ ইন পার ক্যাপিটা ইনকাম হতেই হবে, গ্রোথ ইন এডুকেশন লেভেল হতেই হবে, ডিক্লাইন হেলথ কেয়ার এক্সেস, এদের গন্ডগোল করে দিয়েছে, হবে কি? হবে না। রিডাকশন ইন পভার্টি লেভেল, তো হবে। এগুলো খুব সহজ সহজ কোশ্চেন, যদিও তা সত্ত্বেও বলবো তোমরা এগুলো করে যাও, ঠিক আছে, ইচ্ছে করে করে এরকম সহজ সহজ কোশ্চেন তোমরা ভুল করে আসো অনেক সময়, ঠিক আছে, করে যাও না, সহজ সহজ করতে 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 তারপরে কঠিন কঠিন কোশ্চেন আমরা করবো, একটু বড় বড় কোশ্চেন করবো আমরা ইউপিএসসি লেভেলে। ঠিক, চলো, বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। বলছে ইকোনমিক ডেভেলপমেন্টের প্রাথমিক গোল কি? আচ্ছা, ইকোনমিক ডেভেলপমেন্ট করা হয় কেন? সিম্পল জিনিস, কেন করা হয়? ইনক্রিজ মিলিটারি স্পেন্ডিং, তাই কি? মিলিটারি স্পেন্ডিং করা হবে বলে কি ইকোনমিক ডেভেলপমেন্ট করা হয়? আনসার ইজ নো, ডেফিনেটলি নয়। রেজ ইন পিপলস স্ট্যান্ডার্ড অফ লিভিং, তাই না? মনে হচ্ছে কি মেবি ঠিক হতে পারে, মেবি ঠিক, হাতে রাখা যাক, ঠিক আছে, আনসার করবো না এখন। রিডিউসিং ইনফ্লেশন অ্যালোন, তো ইনফ্লেশন কমানোটা ইকোনমিক ডেভেলপমেন্টের গোল নয়, ঠিক আছে। আচ্ছা, ইনফ্লেশন, তাহলে এটা তোমার মাথায় কারো আসতে পারে যে ইনফ্লেশনকে কন্ট্রোল করা তাহলে কার পলিসি? দেখো, ইনফ্লেশনকে ঠিকঠাক করার জন্য এটা দুটো বডি আছে, একটা তো হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তো সে নেয় যেটা তাকে বলা হয় মানিটারি পলিসি, মাইন্ড ইট। আর একটা আছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেয়, যাকে বলা হয় ফিসক্যাল পলিসি। তাহলে বেসিক্যালি ইনফ্লেশনকে আমরা কন্ট্রোল করতে পারি থ্রু এই দুটো পলিসি দিয়ে, ঠিক আছে, ফিসক্যাল বা মানিটারি পলিসি দিয়ে, ঠিক আছে, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ম্যাক্সিমাইজিং স্টক মার্কেট রিটার্ন হবে কি? হবে না। তো আনসার কি হবে গো? বি ইজ দ্য রাইট আনসার। আর তোমাদের আবারও একবার বলে দিই, যখন তোমরা আনসার করবে না, যখন তোমরা আনসার করবে, হতে পারে যে তুমি হয়তো যেটা পড়েছো, যেমন আমার মনে হয়েছিল যেটা আনসার হবে, কিন্তু আমি বললাম কি তোমরা হাতে রাখো, বাকিগুলো পড়ো। তোমাদেরকে বলবো 4টে অপশন কিন্তু পড়বে, কেন হতে পারে দেখা যাবে হয়তো এই আনসারটা আমার ঠিক বলে মনে হয়েছিল, কিন্তু ডি যে অপশনটা, যেটা পরে যেটা আমি হয়তো পড়তাম, সেটা দেখা যাবে এর থেকে আরো বেটার কিছু ছিল, বুঝা গেল? 4টে অপশন পড়বে, তারপর তোমার যেটা ঠিক বলে মনে হবে যাবে, কিন্তু 4টে অপশন পড়বে। বাড়ি এসে যেন এমন না হয় যে আমি বাড়িতে এসেই 4টে অপশন পড়ছি, ওখানে 2টো অপশন পড়েছিলাম, দুটোর মধ্যে একটা দেখেছিলাম ঠিক বলে দাগি দিয়ে বাড়ি চলে এসেছি, এটি করো না। নেক্সট চলো,
বলছে হুইচ ফ্যাক্টর ইজ নট ডাইরেক্টলি লিঙ্ক টু ইকোনমিক ডেভেলপমেন্ট, বলছে নিচের কোনটা ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে রিলেটেড নয়। আচ্ছা দেখো ইকোনমিক ডেভেলপমেন্ট কার কারণ বলেছেন, ইমপ্রুভিং কোয়ালিটি অফ লাইফ ইনক্লুডিং বেটার হেলথ কেয়ার, এডুকেশন, আনএমপ্লয়মেন্ট অপরচুনিটি, আনএমপ্লয়মেন্টের পরিমাণ কমবে মানে এমপ্লয়মেন্ট বাড়বে, তাই এগুলো অ্যাজ এ হোল মানুষের হিউম্যান ডেভেলপমেন্ট হবে, এটাই তো ছিল। তখন আমরা বলবো যে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। হুইচ ফ্যাক্টর ইজ নট ডাইরেক্টলি লিঙ্ক টু ইকোনমিক ডেভেলপমেন্ট, বলছে নিচের কোন ফ্যাক্টরটা ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে রিলেটেড নয়। আচ্ছা ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ হবে, লিটারেসি রেট হবে, স্টক মার্কেট কি হবে দেখা যাক, লাইফ এক্সপেক্টেন্সি তো ডেফিনেটলি হবে, লাইফ যাতে বেটারমেন্ট হয় সেদিকে তো আমরা ধ্যান দেবো, বাট নট স্টক মার্কেট। ঠিক আছে, এর সঙ্গে স্টক মার্কেটের সঙ্গে ইকোনমিক গ্রোথের, ইকোনমিক ডেভেলপমেন্টের ডাইরেক্টলি কোনো এরকম সম্পর্ক নেই। ডেফিনেটলি আছে তো বটে, অ্যাজ এ হোল স্টক মার্কেট যদি বেটার হয় লোকজন ইনভেস্ট করবে, ট্রিকল ডাউন এফেক্টে ট্রিগার করবে, বাট সরাসরি এরকম করে সম্পর্ক নেই। নেক্সট চলো, হোয়াট ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ অ্যান আন্ডার ডেভেলপ ইকোনমি। দেখো রিসেন্টলি এসবিআই একটা রিপোর্ট পাবলিশ করেছে, তোমরা যদি দেখে থাকো তো সেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়া 2030 সালের দিকে আমাদের মোটামুটি পার ক্যাপিটা ইনকাম ইন ইউএস ডলারে মোটামুটি $4000 গিয়ে দাঁড়াবে 2030-এর দিকে। তো বুঝতে পারছো ইন্ডিয়ার অবস্থা কি। তো ইন্ডিয়া হচ্ছে একটা লোয়ার মিডিল পার ক্যাপিটা ইনকামের ক্যাটাগরির আন্ডারে আসে। ইন্ডিয়ার কিন্তু পার ক্যাপিটা ইনকাম কিন্তু খুব একটা ভালো নয়। এটা ঠিক যে ইন্ডিয়ান ইকোনমি আস্তে আস্তে $4 ট্রিলিয়ন গিয়ে পৌঁছেছে, বলা হচ্ছে নিয়ার ফিউচারে আস্তে আস্তে ইন্ডিয়ান ইকোনমি হয়তো 4th লার্জেস্ট হবে, 3rd লার্জেস্ট হবে, কথা হচ্ছে আস্তে আস্তে। বাট হোয়াট অ্যাবাউট পার ক্যাপিটা ইনকাম, আমরা যদি পার ক্যাপিটা ইনকামের দিকে যদি তাকাই তো রিসেন্টলি আমরা দেখতে পাবো যে তোমরা নিশ্চয়ই গীতা গোপীনাথকে চেনো, তাই না? তো তিনি একজন রিনাউন্ড অর্থনীতিবিদ, তো তিনিও বলছেন, নিশ্চয়ই পেপার পত্রিকায় তোমরা পড়ে থাকবে, যে ইন্ডিয়াতে ডেভেলপমেন্ট হচ্ছে, ইটস ওকে, কোনো চাপ নেই, বাট ইন্ডিয়া যে বিষয় নিয়ে ইন্ডিয়া ওরিড হওয়ার কথা সেটা হচ্ছে ইনইকুয়ালিটি অফ ইনকাম। ইন্ডিয়াতে ইনইকুয়ালিটি ভয়ঙ্কর লেভেলে দিন প্রতিদিন বাড়ছে, এবং তার সাথে সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়ার কিন্তু খুবই কম। মাথা রাখবে 4000টা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে, যে মানে মুকেশ আম্বানির জন্যও 4000, আমার জন্যও 4000, তোমার জন্যও 4000, মাথায় রেখো। কিন্তু তা তো নয় না, আমাদের দেশে 10% রিসোর্স রয়েছে, আমাদের দেশের সরি আমি ভুল বললাম তোমাদেরকে, আমাদের দেশের 65% রিসোর্স রয়েছে 10% লোকের কাছে। তো ভাবো তাহলে 65% রিসোর্স রয়েছে 10% লোকের কাছে, তো রিমেনিং যা 35% রিসোর্স রয়েছে 90% লোকের কাছে। তার মধ্যে 2% রিসোর্স রয়েছে তলার একদম মানে মেজরিটি পপুলেশনের কাছে। তো ভয়ঙ্কর ইনইকুয়ালিটি আমাদের দেশে। যাক ঠিক আছে, তো মোটামুটি আমরা কি এনজয় করছি, আমরা কি বুঝতে পারছি? তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর তোমাদের যদি এরকম ইন্টারাক্ট সেশন যদি লাগে, চেষ্টা করছি যে মোটামুটি ভাবে শুধু এইগুলো নয়, প্যারালালি রিলেটেড জিনিসগুলো জেনে যাও, অ্যাজ এ হোল তোমার কাজে লাগবে। বোঝা গেল? বলছে হোয়াট ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ অ্যান আন্ডার ডেভেলপ ইকোনমিতে কি হবে, বলছে হাই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। দেখো হাই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হলে যদি হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু দেখা যায় যে না, লো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ জেনারেলি হয়, তো এটা এর ফিচার নয়। বলেছে হোয়াট ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ অ্যান আন্ডার ডেভেলপ ইকোনমি, মাইন্ড ইট, হাই ডিপেন্ডেন্সি অন এগ্রিকালচার। হাতে থাকা যাক, হাই পার ক্যাপিটা ইনকাম হবে, আমি বললাম কি লো পার ক্যাপিটা ইনকাম হবে, স্ট্রং এক্সপোর্ট ড্রাইভেন ইকোনমি। এ বাবা রে, হোয়াট ইজ এক্সপোর্ট ড্রাইভেন ইকোনমি? যে বুঝতে পারছো না আমি বুঝিয়ে দিই একটুখানি। এক্সপোর্ট ড্রাইভেন ইকোনমি বলতে বোঝায় যখন কোনো দেশ, তাদের দেশে মূলত এত 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 ফ্যাক্টরি আছে, এত পরিমাণ তারা উৎপাদন করে যে তারা তাদের দেশের ইকোনমিটা আছে ডিউ টু তারা এক্সপোর্ট করে বলে। তো ভালো জিনিস, যদি কোনো দেশ তারা যদি এক্সপোর্ট করে, এক্সপোর্ট ওরিয়েন্টেড যদি ইকোনমি হয় তো খুব ভালো কথা। তুই ভাবো এক্সপোর্ট যদি প্রচুর পরিমাণে করে তাহলে ফরেন কারেন্সি দেশের দিকে আসে, তো অ্যাজ এ হোল দেশের ইকোনমিক গ্রোথ বলো খুব ভালো জায়গায় যায়। ইন্ডিয়ার ক্ষেত্রে দেখতে গেলে কি খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে দেখা যায় যে ইন্ডিয়াতে সারপ্লাস ট্রেড হয়েছে, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে, কখনো কখনো এই বছর হয়েছে জানুয়ারি মাসে কিছুটা সময়ের জন্য। তাহলে একদম যে হয়নি তা নয়, কিন্তু অ্যাজ এ হোল দেখতে গেলে ইন্ডিয়ার যে ট্রেন্ড, যেটা ইন্ডিয়ার কিন্তু ট্রেডে ডেফিসিট রয়েছে, ঠিক আছে, অ্যাজ এ হোল যদি আমরা মোটামুটি ট্রেন্ড দেখি, ঠিক আছে। তো আমরা পরে পড়বো, যখন ব্যালেন্স অফ পেমেন্ট যখন আমরা পড়বো তখন আমরা এগুলো ডিটেলসে আলোচনা করবো, বাট এখন যখন বলছি একটুখানি জাস্ট শুনে নিই। তাহলে কি হবে, হাই ডিপেন্ডেন্সি অন এগ্রিকালচার। তাহলে এটা কিন্তু একটা অন্যতম ফিচার, অন্যতম একটা ওয়ান অফ দ্য ফিচার্স যে আন্ডার ডেভেলপ কান্ট্রি হওয়ার। নাম্বার ওয়ান, যে প্রচুর পরিমাণে যারা যে উৎপাদন যা করে শুধুমাত্র কনজিউম করবে বলে করে, বিক্রি করবে বলে এমনটা নয়,
এগ্রিকালচারাল প্র্যাকটিস যেগুলো করে সেটা আজও প্রিমিটিভ টাইপ অফ প্র্যাকটিস। সাবস্টেন্সিভ ফার্মিং বলি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি আমরা বলি। এগ্রিকালচারাল টেকনিকও সেই আদিকালের টেকনিক, এখানে মডার্ন টেকনোলজি খুব মিনিমাম ইউজ করা হয়। এবং এখানে ফ্যামিলি ওরিয়েন্টেড এগ্রিকালচার হয়, যে চাষাবাদ যেগুলো হয় ফ্যামিলি মেম্বার মূলত করে থাকে। প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, 2026-কে ইউনাইটেড নেশনস ডিক্লেয়ার করেছে কি বলতো, ইন্টারন্যাশনাল ইয়ার অফ উইমেন ফার্মার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইয়ার অফ উইমেন ফার্মার মাথায় রেখো। তো মহিলা কৃষক যারা রয়েছে তাদেরকে ডেডিকেট করেছে ইউনাইটেড নেশনস 2026 সালকে। মাথায় রেখো 2025 ছিল ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস। ঠিক আছে, তার একটা রিপোর্টও রিসেন্টলি বেরিয়েছে, আশা করি তোমরা পড়ে থাকবে। 2026-কে তাহলে কি ডিক্লেয়ার হয়েছে, ইন্টারন্যাশনাল ইয়ার অফ উইমেন ফার্মার। মাথায় রাখবে। একটা কথা তোমাদেরকে বলে রাখি, ইন্ডিয়াতে গ্রামাঞ্চলে 80% মহিলা, ইন্ডিয়াতে গ্রামাঞ্চলে 80% মহিলা এগ্রিকালচারের সঙ্গে রিলেটেড, ভাবো। এবং সেখানে পুরুষদের যে কন্ট্রিবিউশন আস্তে 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 কমছে, এবং পুরুষরা আস্তে আস্তে মাইগ্রেট লেবারে কনভার্ট হচ্ছে। এবং এখান থেকে এটা পরিষ্কারভাবে স্পষ্ট একটা ইন্ডিকেশন দেয় যে এগ্রিকালচার আস্তে আস্তে একটা নন প্রফিট মেকিং একটা সেক্টরের দিকে যাচ্ছে, যেখান থেকে লোকজনের এনগেজমেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং এখনকার ইয়াং জেনারেশন কিন্তু এগ্রিকালচারাল প্র্যাকটিস করতে তারা কিন্তু চাইছে না। ঠিক আছে, এবং দিন প্রতিদিন এগ্রিকালচারাল সেক্টরে মহিলাদের কন্ট্রিবিউশন কিন্তু বাড়ছে। এই কারণে আমরা দেখতে পাবো কি 2026 সালকে ইউনাইটেড নেশনস কি ডিক্লেয়ার করেছে, ইন্টারন্যাশনাল ইয়ার অফ উইমেন ফার্মার। ঠিক আছে, কথাগুলো তোমরা মনে রেখো। তাহলে আনসার কি হবে গো? তাহলে হাই ডিপেন্ডেন্সি রেশিও অন এগ্রিকালচার, একদমই ঠিক কথা। এবং লো প্রোডাক্টিভিটি আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমার একটা ফিচার। এবং তার থেকে বড় কথা যে দেশের যে বেশিরভাগ লোকজন তারা কিন্তু ডিপেন্ড অন এগ্রিকালচার বা প্রাইমারি অ্যাক্টিভিটির সঙ্গে রিলেটেড থাকে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কন্ট্রিবিউশন খুবই কম হয়। একটা দেশ যত আস্তে আস্তে বাড়তে থাকে না, তত লোকজনের যে শিফটটা, যে ট্রেন্ডটা, সেটা কিন্তু আস্তে আস্তে প্রাইমারি অ্যাক্টিভিটি থেকে সেকেন্ডারি টার্সিয়ারি দিকে যেতে থাকে। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে একটু অন্যরকম হয়ে গেছে। কেন? ইন্ডিয়ার ক্ষেত্রে দেখবো যে আমাদের জিডিপির লায়ন শেয়ার মোর দেন 50% কন্ট্রিবিউট করে কিন্তু সার্ভিস সেক্টর। তো ইন্ডিয়ার ক্ষেত্রে একটু চেঞ্জেস আছে। ইন্ডিয়া তো যেহেতু একটু ইন্ডিয়া তো हम लोग हिंदुस्तान है, আমরা তো ভারতীয় মানে সবসময় জন্য একটা কিছু সামথিং এক্সট্রা, সামথিং স্পেশাল, তাই না? আমরা সামথিং স্পেশাল। তো এই কারণে আমরা মাথায় রাখবো যে আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে দেখবো কি যে কন্ট্রিবিউশনের দিকে দেখতে গেলে, আমাদের জিডিপিতে অ্যাজ এ হোল কন্ট্রিবিউশনে দেখতে গেলে কার কন্ট্রিবিউশন সব থেকে বেশি আছে, বলবো সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন। তো এটাও আবার কিন্তু একটুখানি অন্য রকমের। তো এটা মাথায় রাখবো, এই কারণেই তো আমরা ইন্ডিয়ান। ওকে, তো কি বলছে, আন্ডার ডেভেলপড ইকোনমি is rely heavily on agriculture, have low industrialization and experience income disparities। আমি তো বললাম যে প্রচুর পরিমাণে এখানে দেখবো কি যে ইনইকুয়ালিটি অফ ইনকাম এখানে কিন্তু দেখা যায়। ঠিক আছে, চলো। দ্য মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স কনসিডার। তাহলে মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সে তো কি কনসিডার করে জানতে চেয়েছে? দেখো, অনলি ইনকাম লেভেল তো একদমই না, ইনকাম, হেলথ অ্যান্ড এডুকেশন। ও, এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। ঠিক আছে, কোশ্চেন রিপিট হয়ে গেছে। ওকে, এটা আমরা করে ফেলেছি অলরেডি। নেক্সট চলো, হোয়াট ইজ আ মেজর কজ অফ রিজিওনাল ইকোনমিক ডিসপ্যারিটিজ ইন ইন্ডিয়া? তো বলছে হোয়াট ইজ আ মেজর কজ অফ রিজিওনাল ইকোনমিক ডিসপ্যারিটি ইন ইন্ডিয়া। বলছে প্রধান কারণ কি? প্রধান কারণ কি যে রিজিওনাল যে ডিসপ্যারিটি আছে ইন্ডিয়াতে, এর প্রধান কারণ কি? ঠিক আছে, প্রধান কারণ কি? বলছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। সেটা যদি হতো তাহলে তো ডিসপ্যারিটি হতো না, এটা তো এর আনসার হবে না, রাইট? আনইকুয়াল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে পারে, হাতে রাখা থাক। স্ট্রিক্ট ট্যাক্সেশন পলিসিস, বেশ। আর কি বলছে? এক্সেসিভ গভর্নমেন্ট সাবসিডিজ। কিন্তু আমাদেরকে আনসার কি, আমাদের কোশ্চেন কি বলেছে? হোয়াট ইজ আ মেজর কজ অফ রিজিওনাল ইকোনমিক ডিসপ্যারিটি? একটা কথা বলো তো, যদি স্ট্রিক্ট ট্যাক্সেশন পলিসি যদি হয়, প্রথমত আমাদের ইন্ডিয়াতে ট্যাক্সেশন পলিসি রয়েছে। তো আস্তে আস্তে দেখবো কি যে লাস্ট দুটো বাজেটে আমরা দেখবো কি যে ইন্ডিয়াতে তার যে যারা ইনকাম ট্যাক্স, যারা আয় করে, এমন মধ্যবিত্ত যারা, তাদেরকে একটুখানি সুরাহা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কারণ যে ট্যাক্সের যে লিমিটটা আস্তে আস্তে বাড়িয়ে স্ট্রিক্ট ট্যাক্স পলিসি ইন্ডিয়াতে রয়েছে, কিন্তু এতটাও নয়। ইন্ডিয়াতে হাই চড়া, আমাদের কর্পোরেট ট্যাক্সের কথা যদি বলি, একটু বেশি রয়েছে। ইন্টারন্যাশনাল লেভেলে এফডিআই জন্য কখনো কখনো একটু গন্ডগোল হয়, বলা হয়, চাপ দেওয়া হয়, টেসলা ইন্ডিয়াতে আসতে হচ্ছে না কেন? তো একটা ট্যাক্স পলিসি রয়েছে, বাট এইটা এর কারণ নয়। ইকোনমিক ডিসপ্যারিটি এটার কারণ নয়, বড় কথা হচ্ছে এটা। আর কি রয়েছে? এক্সেসিভ গভর্নমেন্ট সাবসিডি। দেখো, গভর্নমেন্ট যদি সাবসিডি দেয়, তাহলে যারা সাবসিডি কাদের দেয়, যাদের প্রয়োজন তাদেরকে দেওয়া হয় না। একটা মেডিসিন এফোর্ড করার ক্ষমতা নেই, কিন্তু সেই জীবনদায়ী ওষুধ সরকার কি করবে? সাবসিডি দিচ্ছে, তাই না? তারপর ধরুন যারা চাষাবাদ যারা করছে,
পেস্টিসাইডের জন্য, ফার্টিলাইজারের জন্য, ইরিগেশনের জন্য, নানান কারণে, লোনের ক্ষেত্রে ইভেন, তো সাবসিডি গভর্নমেন্ট দেয়, তো এই কারণেই দেয়। কিন্তু সাবসিডি, এক্সেসিভ গভর্নমেন্ট সাবসিডির জন্য ডিসপ্যারিটি কি বেড়েছে? তা তো নয়, বরং সাবসিডি দিয়ে কি করে একটা মোটামুটি যার নেই বা এটা ইকুয়ালিটির দিকে নিয়ে যাওয়া ইকোনমিক্যালি। আর এটাই উত্তর হতে পারে না, তাই না? দেখো, আমিও জানি তোমরা বুঝতে পেরেছো আনসার অ্যাকচুয়ালি কি হবে, কিন্তু এইগুলো যে কেন হবে না, এই আঙ্গিকগুলো দেখে রাখলে সুবিধা কি জানো? পরীক্ষায় কি দেবে মেরে কোনো কথা, ঠিক আছে? কেউ যায় না পরীক্ষায় কি দেবে, কিন্তু পরীক্ষায় যে এইরকম টাইপের কিছু দেবে এটা নিশ্চিত করে তোমাকে আমি বলতে পারি, ঠিক আছে? তখন মাথা কাটাবে, আনসার করবে, কি আছে, ঠিক আছে? নেক্সট চলো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ লং টার্ম গোল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। তো বলছে ইকোনমিক ডেভেলপমেন্টের লং টার্ম গোল কি? মোরাল অফ দ্য স্টোরি বলো। লং টার্ম, শর্ট টার্ম কি? তো শর্ট টার্মে কিছু একটা অ্যাচিভ করে নিলাম, লং টার্মে কি হবে? যে আমি ইকোনমিক স্টেবিলিটি চাই, ইকোনমিক গ্রোথ চাই, তাই না? কিন্তু বলেছে হোয়াট ইজ দ্য হুইচ অফ দ্য ফলোইং লং টার্ম গোল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্টের লং টার্ম গোল কি হবে? বলো। ইনক্রিজিং পপুলেশন গ্রোথ। আচ্ছা, পপুলেশন গ্রোথ বাড়ানোটা কি আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের একটা লং টার্ম গোল, উদ্দেশ্য কি? ডেফিনেটলি নয়। তাহলে এটাই তো আনসার হবে না। রিডিউসিং ইনকাম ইনইকুয়ালিটি, মেবি হতে পারে, দেখা যাক বাকিগুলো কি বলেছে। সাডেন জিডিপি এক্সপেনশন। দেখো বাবা, একটা কথা, যেখানে লং টার্মের কথা বলা হচ্ছে, লং টার্মের জিনিস কিন্তু সাডেন হতে পারে না। শর্ট টার্ম, লং টার্ম, তোমার ইকোনমির ভাষায়, ইকোনমিক্সের ভাষায়, তোমরা মাইক্রো ইকোনমি যদি পড়ে থাকো কেউ, দেখবে তোমাদের ছিল না শর্ট টার্ম এবং লং টার্ম। ফার্মে শর্ট টার্ম কাকে বলে? যে যেই সময়টা যে ফ্যাক্টরগুলো যেগুলো আছে, সেই ফ্যাক্টরগুলোকে চেঞ্জ করার মতো ডেফিনেট টাইম তার নেই, কোনো একটা ফ্যাক্টরকে চেঞ্জ করলাম, তাতে যা ইফেক্ট পড়লো, তাই না? রিটার্ন টু আ স্কেল, রিটার্ন টু আ ফ্যাক্টর। তো রিটার্ন টু আ স্কেল, রিটার্ন টু আ ফ্যাক্টর, রিটার্ন টু আ ফ্যাক্টরের কথা যখন বলছি, তো শর্ট টার্মের গল্প। রিটার্ন টু আ স্কেল মানে কিন্তু অ্যাজ এ হোল তুমি যখন চেঞ্জ করে দিচ্ছ এবং তাতে ইকোনমিতে কি ইম্প্যাক্ট পড়ছে, বা তুমি যেখানে সে ফ্যাক্টরের প্রোডাকশনে ইম্প্যাক্ট হোক, যাই হোক, তাহলে এগুলো কিন্তু লং টার্ম কথা বলা হচ্ছে, মানে কিন্তু ফ্যাক্টরের কথা। যে ফ্যাক্টর গুলো যদি লং টার্মে যদি কাজ করা হয়, ইকোনমিক ডেভেলপমেন্টের যদি কাজ করে, লং টার্ম ভিশন আমাদের কি হবে? সেটা হচ্ছে কি না, আমরা ইনকাম ইনইকুয়ালিটিকে রিডিউস করতে পারবো, ঠিক আছে? কারণ বাকি যেগুলো বলেছে সেগুলো কিন্তু কোনোটাই কিন্তু লং টার্ম গোল নয়, ঠিক আছে? নেক্সট চলো, লং টার্ম গোল যেমন তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা আমরা বলতে পারবো, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, অ্যাক্সেস টু এডুকেশন, হেলথ কেয়ার। এখনো পর্যন্ত আমাদের হেলথ কেয়ার সেক্টর কি খুব একটা ভালো জায়গায় আছে? বলো না। আমাদের এডুকেশন কি খুব ভালো জায়গায় রয়েছে? নেই তো। না, ড্রিঙ্কিং ওয়াটারের কথা রিসেন্টলি রিপোর্ট বলছে আমাদের পশ্চিমবঙ্গে যেই পরিমাণে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য খরচা করা উচিত ছিল, প্রায় 5,500 কোটি টাকার মতো খরচা হয়েছে। কত? প্রায় 1,500 কোটি টাকার কাছাকাছি, প্লাস মাইনাস 200 কোটি টাকা হবে। তাহলে এতটা গ্যাপ রয়েছে, টাকাগুলো গেল কোথায়? তো টাকাগুলো গেল কোথায়? তোমরা যে রিপোর্ট দেখো একটুখানি, দেখতে পাবে কি যে যেই সেক্টরগুলোতে এখন তো যে স্কিম চলছে, ডাইরেক্ট বেনিফিশিয়ারি যে স্কিমগুলো যেগুলো চলছে, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, এই জাতীয় যেগুলো রয়েছে, পেনশন জাতীয় স্কিম, সেই সমস্ত স্কিমে যেই পরিমাণ টাকা বাজেটে অ্যালোকেট করা হয়েছিল, বেসিক্যালি খরচা হয়ে থাকতে হবে অনেক বেশি। দেখা গেছে মিড ডে মিলের মতো জায়গায়, ভাবতে পারছো, মিড ডে মিলের মতো জায়গায় যেই পরিমাণ খরচা হওয়ার কথা ছিল, ধারে পাশেও খরচা হয়নি। তো গেল কোথায়? তাহলে আমরা ইগনোর করেছি হেলথের দিকে, ইগনোর করেছি চাইল্ডের দিকে। ওয়েস্ট বেঙ্গলের রিসেন্ট বাজেটের রিপোর্ট থেকে তোমাদেরকে এই কথাগুলো বলছি, এটুকুন দেখে নিও। তাহলে যদি আমরা যদি হিউম্যান রিসোর্সকে যদি রিসোর্স হিসেবে ট্রিট না করি, হিউম্যান একটা মানুষকে রিসোর্সে কনভার্ট কিভাবে করবো? থ্রু টেকনোলজি, থ্রু ইনোভেশন, এডুকেশন, হেলথ কেয়ার, এই সমস্ত গুলোই তো হিউম্যান রিসোর্সের এক একটা এলিমেন্ট। এইগুলো ছাড়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হবে না। তাহলে হিউম্যান রিসোর্স যদি, মানে হিউম্যানকে যদি তুমি রিসোর্সে কনভার্ট করতে না পারে, একটা রাষ্ট্র যদি হিউম্যানকে রিসোর্সে কনভার্ট করতে না পারে, তো রিসোর্স ছাড়া কিভাবে? রিসোর্সই তো রিসোর্স, মানে হিউম্যান রিসোর্স এমন একটা রিসোর্স যে রিসোর্স ক্রিয়েট করতে পারে, বাকি কোনো রিসোর্স কিন্তু বানাতে পারে না। তো হিউম্যান রিসোর্স কি ডেভেলপমেন্ট হচ্ছে? আনসার ইজ নো। তাহলে লং টার্মে ওয়েস্ট বেঙ্গলের হালাত কি? যা হওয়ার বুঝতেই পারছো কি হবে, এবং সেটাই কিন্তু হতে চলেছে, হবেও। এবং এই কারণে নানান সময় এর সঙ্গে কোনো পার্টি পলিটিক্সের কোনো লেনাদেনা নেই। আবারও তোমাদেরকে বলছি বাবা, তোমরা হয়তো অনেকে ভাবতে পারো কি বলছে, দেখো শোনো, পড়াশুনো জায়গায় থাক, পার্টি পলিটিক্সের জায়গায় থাক। বোঝা গেল কি বললাম? আমরা তো সিভিল সার্ভেন্ট হবো, হ্যাঁ কি না? তোমরা তো নিয়ার ফিউচারে সিভিল সার্ভেন্ট হবে নাকি? তো যদি সিভিল সার্ভেন্ট হতে চাও, তাহলে যে পলিসিগুলো সরকার নিচ্ছে তার ঠিক কি, ভুল কি হতে চলেছে, কি হতে পারে, এইগুলো নিয়ে আমাদের ডিল,
রাইট কি না? তো যে ঘটনাগুলো ঘটছে বা যেগুলো ঘটছে, তুমি বলো ইকোনমিতে পড়ে তোমার কি মনে হচ্ছে লং টার্মে কি লাগবে? কিরকম টাইপের এক্সপেন্ডিচার ভালো, রেভিনিউ এক্সপেন্ডিচার নাকি ক্যাপিটাল এক্সপেন্ডিচার? ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ গুড, ভেরি গুড, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল এক্সপেন্ডিচার হালাত কি তুমি জানো? আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার হালাত কি তুমি জানো? আমাদের এখন অ্যাজ এ হোল লোনের পরিমাণ কত তুমি কি জানো? প্রায় প্রায় 7,000 কোটি টাকা, 7,000 না সরি 7 লাখ কোটি ক্রোর, বাই মিস্টেক ভুল বললাম, 7 লক্ষ কোটি টাকা, প্রচুর টাকা লোন রয়েছে এরকম। তো আমরা এরকম 16th ফাইন্যান্স কমিশন রিপোর্ট স্টাডি করে দেখবো যে অ্যাজ এ হোল ইন্ডিয়ান ইকোনমি, স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি হালাত কি। তোমাদের কি জানতে ইচ্ছা করে আদৌ কি এগুলো? তোমাদের এগুলো জানলে ডেফিনেটলি ইন্টারভিউতে কিন্তু তোমাদের কাজে লাগবে। যদি জানতে ইচ্ছা করে তো কমেন্ট করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কনসিকিউটিভ হাতে, ঠিক আছে? চলো, বলছি which institution is responsible for formulating India's 5-year plan before they were discontinued? তো বেসিক্যালি কে ছিল 5-year প্ল্যান বানানোর জন্য তুমি জানো আশা করি। তো কে ছিল গো? ছিল প্ল্যানিং কমিশন। তো এখন প্ল্যানিং কমিশন হাজার নেই, 5-year প্ল্যানও হাজার নেই, প্ল্যানিং কমিশনকে আমরা ডিসকন্টিনিউ করে দিয়েছি 2014 সাল থেকে। ওকে, 2014 সালের সম্ভবত 13ই আগস্ট আমরা কি করেছি? প্ল্যানিং কমিশনকে ডিসকন্টিনিউ করেছি। প্ল্যানিং না, প্ল্যানিং ছিল 12 থেকে 17 সালেই প্ল্যানিংটা শেষ হয়েছে। ইনস্টেড অফ প্ল্যানিং কমিশন তার জায়গায় আমরা নিলাম কি? নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে? তো মাথায় রেখো এগুলো ছোট ছোট জিনিস, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আজও পরীক্ষায় আসে। হোয়াট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট রোল অফ দ্য সার্ভিস সেক্টর ইন ইকোনমিক ডেভেলপমেন্ট? তো বলছে সার্ভিস সেক্টরের রোল কি ইকোনমিক ডেভেলপমেন্টে? দেখো, ডাইরেক্টলি প্রডিউসিং কনজিউমার গুড, দেখো কনজিউমার গুড তো ডাইরেক্টলি প্রডিউস সার্ভিস সেক্টর করে না। প্রোভাইডিং ইনফ্রাস্ট্রাকচার, ব্যাংকিং অ্যান্ড এডুকেশন হাতে রাখা যাক। ম্যানেজিং এগ্রিকালচারাল রিসোর্সেস, রিডিউসিং ইন্ডাস্ট্রিয়াল আউটপুট। তো আনসার কি হবে? প্রোভাইডিং ইনফ্রাস্ট্রাকচার, ব্যাংকিং অ্যান্ড এডুকেশন। এক্স্যাক্টলি এগুলো কি সার্ভিস সেক্টরের কাজ, ঠিক আছে? নেক্সট কি বলছে? যেমন ট্রান্সপোর্টেশন, যাই তোমরা জানো সার্ভিস সেক্টর মানে কি? যেটা যেখান থেকে কমোডিটি পণ্য করা হলো, ইন্স্যুরেন্স হয়ে গেল, এগুলো সবই কিন্তু সার্ভিস সেক্টরের পার্ট। হসপিটালিটি হয়ে গেল সার্ভিস সেক্টরের পার্ট, ঠিক আছে? আচ্ছা, হুইচ কান্ট্রি ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল? তো বলতে যে কোন কান্ট্রি, বেসিক্যালি কোনো কান্ট্রি তো করেনি, এটা কোনো অর্গানাইজেশন করলে ঠিক হতো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা। হুইচ কান্ট্রি ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস? তো করেছিল কি? ইউনাইটেড নেশনস, তাই তো? দেখো, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়ার্ল্ড ব্যাংক। তো কোন কান্ট্রি? তো ইউনাইটেড নেশনস কোনো কান্ট্রি নয়। তো এই কান্ট্রিটা বলাটা এখানে কোশ্চেনে ঠিক হয়নি, তাই নিচের কে শুরু করেছে তো বলতে পারি কে? তো ইউনাইটেড নেশনস, স্পেসিফিক্যালি তার একটা বডি ইউএনডিপি, ঠিক আছে? আমি তোমাদের অলরেডি আগে বললাম। নেক্সট বলছে হোয়াট ডাজ দ্য জিনি কোএফিসিয়েন্ট মেজার? ঠিক আছে, তো গিনি কোএফিসিয়েন্ট তোমরা জানো আশা করি যে কি করা হয় এক্ষেত্রে? ইনকাম ইনইকুয়ালিটিকে মেজার করা হয়, ঠিক আছে? ইনকাম ইনইকুয়ালিটিকে মেজার করা হয়। जो বেসিক্যালি tan 45 ডিগ্রির মান কত? 1। যদি রেখা এর উপর দিয়ে যায় তো বুঝবো যে পারফেক্টলি ইকুয়ালিটি রয়েছে। এরকম যদি যায় যত গ্যাপ হবে তো বুঝবো কি যে ইনইকুয়ালিটি তত বেশি। তো বেসিক্যালি গিনি কোএফিসিয়েন্ট কি দেখায় না? ইনকামের সঙ্গে ইনকাম মানে ইনইকুয়ালিটি, ডিস্ট্রিবিউশন অফ ইনকাম কেমন সেটাকে দেখায় গিনি কোএফিসিয়েন্ট, ঠিক আছে? লরেন্স কার্ভ বলে, কার্ভটাকে বলা হয় কি? লরেন্স কার্ভ। তাহলে কি বলা হয় তাহলে? তাহলে জিডিপি গ্রোথ হবে না, ইনফ্লেশন হবে না, ইনকাম ইনইকুয়ালিটি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? আমরা মাথায় রাখবো। নেক্সট হলো বলছে যে হুইচ সেক্টর কন্ট্রিবিউট মোস্ট টু ইন্ডিয়ার জিডিপি টুডে? তো সবথেকে কোন সেক্টর সব থেকে বেশি কন্ট্রিবিউট করে? আমি অলরেডি তোমাদেরকে বললাম মোর দ্যান 50% জিডিপিতে কন্ট্রিবিউট করে কে? সার্ভিস সেক্টর অ্যালোন, ঠিক আছে? সব থেকে বেশি করে কে? সার্ভিস সেক্টর অ্যালোন। ওকে, নেক্সট চলো পরবর্তী প্রশ্ন দেখি একটুখানি। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্ডিকেটর অফ সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ? তো কোনটা একটা ইন্ডিকেটর অফ সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ? সাস্টেনেবল ইকোনমিক গ্রোথের জন্য নিজের কোনটা একটা ইন্ডিকেটর মাইন্ডেড? তো বলছে হাই ডিফরেস্টেশন হবে? হবে না, আমরা তো সাস্টেনেবল কথা বলছি। ইনক্রিজিং পার ক্যাপিটা ইনকাম উইথ এনভায়রনমেন্টাল প্রোটেকশন হাতে রাখা যাক। হাই ডিপেন্ডেন্সি অন ফসিল ফুয়েলের প্রতি যদি ডিপেন্ডেন্সি বাড়ে তাহলে বেশি বেশি ফসিল ফুয়েল পড়বে, তো কি হবে চারিদিক? দিল্লির মতো অবস্থা। দিল্লি কেন, কলকাতার হালাত যে খুব একটা ভালো এমনটা কিন্তু নয়। অ্যাজ এ হোল ইন্ডিয়ার হালাত পপুলেশনের দিক মানে পলিউশনের দিক থেকে কিন্তু ইন্ডিয়ার হালাত কিন্তু খুব একটা ভালো নয়। এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, আমাদের দেশের প্রায় 300খানা নদীর অবস্থা খুবই খারাপ। মহারাষ্ট্র হচ্ছে সব থেকে বড় জায়গা যেখানে নিয়ার অ্যাবাউট ওই 54-55টা মতো নদী রয়েছে। সব থেকে বেশি মানে সব থেকে বেশি পলিউটেড রিভার যদি বলে কোন রাজ্যে রয়েছে, নান আদার দেন মহারাষ্ট্র। ভাবতে পারছো আমাদের দেশে প্রায়, যদিও এটা ঠিক কথা যে আগের থেকে একটুখানি কমেছে, আগে 300 সামথিং ছিল, এখন কমে এই 296 এরকম হবে, মোটামুটি 300 কাছাকাছি হবে, একটু কমেছে, এটা ঠিক কথা। কিন্তু তাও ইন্ডিয়ার যে
তাহলে ওয়াটার পলিউশনের কথা তোমরা তো জানো। প্রসঙ্গক্রমে যেহেতু ওয়াটার পলিউশনের কথা এলো, দু চারটে কথা এই সম্পর্কে তোমাদেরকে বলি। সেশনগুলো লম্বা হচ্ছে, তো কাজেই লাগছে। আর তোমার যদি মনে হয় আমি তোমাকে বোর করছি, ইউ মে গো, তুমি অন্য কিছু কন্টেন্ট দেখতে পারো, তবে এগুলো শুনে রাখো, তোমার কাজেই লাগবে। ভারতবর্ষের প্রথম যে অ্যাক্ট, পলিউশন রিলেটেড প্রথম যে অ্যাক্ট যেটা এসেছিল, সেটা ছিল কি? ওয়াটার পলিউশন। বুঝতে পারলে? সেটা ছিল কি তাহলে? ওয়াটার পলিউশন। আচ্ছা, কেন কথাটা বললাম জানো? এই ওয়াটার পলিউশন অ্যাক্ট হয়েছিল 1974 সালে, এবং এই ওয়াটার পলিউশন অ্যাক্ট থেকেই একটা বডি বানানো হয়েছিল। সেটা বডিটার নাম হচ্ছে কি বলতো? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। ঠিক আছে, যে পলিউশন কন্ট্রোল বোর্ডটাই কিন্তু হয়েছিল ওয়াটার পলিউশন অ্যাক্ট অফ 1974 দিয়ে। এই কথাটা কিন্তু তোমরা মাথায় রেখো, ঠিক আছে? বেশ, এরপরে আমরা দেখবো যে এয়ার পলিউশন অ্যাক্ট তো হয়েছিল, এয়ার পলিউশন প্রিভেনশন অ্যাক্ট হয়েছিল। সেটা হয়েছিল কিন্তু 1981 সালে হয়েছিল। তাই প্রথম পলিউশন রিলেটেড অ্যাক্ট যদি হয়, তো মাথায় রেখো কি হয়েছিল? অ্যাক্ট ওয়াটার পলিউশন অ্যাক্ট। ঠিক আছে, তো মনে রেখো আর কি। কোথায় ছিলাম? হ্যাঁ, তাহলে কি হবে? ইনক্রিজ পার ক্যাপিটা ইনকাম উইথ এনভায়রনমেন্টাল প্রোটেকশন। একদমই তাই, যে মাথা পিছু আয় বাড়ছে এবং তার সাথে সাথে এনভায়রনমেন্টাল প্রোটেকশন আমরা দিয়েছি। তাহলে বুঝবো কি? যে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ হচ্ছে। ঠিক আছে না? নেক্সট চলো, বলছে হুইচ ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো বলছে নিচের কোনটা একটা বড় চ্যালেঞ্জ সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য? আমি সব রকম কোশ্চেন রেখেছি, একই রকম টাইপের কোশ্চেন রেখেছি, যাতে তোমার কোনো কিছু মিস না যায়। আর কিচ্ছু না, নাথিং এলস। চুপটি করে দেখো, বোর হওয়ার মতো কিছু নেই। যদি জিনিসটা তোমার শিখতে চাও, ঠিক আছে, তাহলে তোমাকে সময় দিতে হবে, একটু তো সময় দিতে হবে। সময় দেবে না আবার শিখতে চাও, পারবো না অবশ্য, ক্ষমা করো। ঠিক আছে, তুমি একটু সময় দাও, নিঃসন্দেহে হবে। আমি এভাবে হয়তো বলছি, তোমার একটু কেমন কেমন লাগতে পারে মেবি। একটু সময় দাও, ঠিক ঠিক জিনিস পড়তে, ঠিক ঠিক ভাবে পড়তে একটু সময় লাগে, একটু পেশেন্স লাগে। সময় দিতে হবে, পেশেন্স দিতে হবে, বাস। তুমি দুটোর কোনোটাই দেবে না, তাহলে তো কি করা হবে বলো তো? চাপ আছে না? বেশ, বলছে হুইচ ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কোনটা একটা বড় চ্যালেঞ্জ? কোনটা? বলছে ফরেন ইনভেস্টমেন্ট। এটা চ্যালেঞ্জ কি? বেশ। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, আমরা আশা করি বুঝতে পেরেছি, রাইট? তারপর বলছে ডিক্লাইন গ্লোবাল পপুলেশন। তো গ্লোবাল পপুলেশন কমছে, কোনো অসুবিধা নেই। বেসিক্যালি আমাদের পপুলেশনটা কি সেটা ম্যাটার করে না, পপুলেশন ডিস্ট্রিবিউশনটা ম্যাটার করে। এমন ওয়ার্ল্ডের এমন জায়গায় রয়েছে যেখানে পপুলেশন ডেন্সিটি লেস দেন 1। ঠিক আছে, আমেরিকা তো জানো কত বড় জায়গা, তার মধ্যে পোর্ট প্রোটেকশন বলে জায়গা রয়েছে। তো সেখানকার পপুলেশন কয়েকজন বাস করে। একটু গুগল করে দেখো, জায়গাটা খুবই সুন্দর জায়গা, পোর্ট প্রোটেকশন। দেখলে মনে হবে কানাডা ফানাডাতে অবস্থা, বাট না, আলাস্কা রিজিয়নে রয়েছে জায়গাটা। ভারতবর্ষের কথাই বলো না, কত জায়গা, লাদাখের কথা বলো, থর ডেজার্টের কথা বলো। তাহলে ডিস্ট্রিবিউশন অফ পপুলেশনটা ইম্পর্টেন্ট, নাম্বারটা কোনো ফ্যাক্টর নয়। নেক্সট কি বলছে? ইনক্রিজিং গভর্নমেন্ট স্পেন্ডিং। কিন্তু বলেছে কি হুইচ ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কোনটা যাও? ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। ঠিক আছে, বেশ। রিসেন্টলি তোমরা জানো আশা করি, কোপ কনফারেন্স অফ পার্টিজ হয়ে গেছে, কোপ 30। ঠিক আছে, কোথায় হয়ে গেছে? বেলেমে হয়ে গেছে, তাই না? এই বেলেমে যে কোপ 30 যেটা হয়ে গেছে না, সেই রিপোর্টটা একটু তোমরা দেখে রেখো। যারা সিভিল সার্ভেন্টের জন্য, সিভিল সার্ভিসের জন্য পড়ছো না, এই জাতীয় রিপোর্ট কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, চোখ দিয়ে বুলি রাখবে। ওকে, নেক্সট কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ইকোনমিক ডেভেলপমেন্ট। ওকে, তো বলছে কোনটা একটা ঠিকঠাক স্টেটমেন্ট? বলছে ইট অনলি ফোকাসেস অন ইনক্রিজিং ইনকাম, ইট কনসিডার ফ্যাক্টরস লাইক হেলথ কেয়ার, এডুকেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, ইট ইগনোর এমপ্লয়মেন্ট রেট, ডাজ নট রিকোয়ার গভর্নমেন্ট ইন্টারভেনশন। তো বলো কোনটা হবে? তাহলে ইট কনসিডার ফ্যাক্টরস লাইক হেলথ কেয়ার, এডুকেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। দেখেই আমরা বুঝতে পারছি, রাইট? নেক্সট চলো, নেক্সট বলছে হোয়াট ইজ আ প্রাইমারি কজ অফ আনএমপ্লয়মেন্ট ইন ডেভেলপিং কান্ট্রি। তো আমাদের মতো দেশে আনএমপ্লয়মেন্ট হওয়ার প্রধান কারণ কি জানতে চেয়েছে। লো বার্থ রেট। আচ্ছা, লো বার্থ রেটটা কি আনএমপ্লয়মেন্ট করাটা? লো বার্থ রেট হলে তো পপুলেশনের সঙ্গে রিলেটেড কিছু হতে পারতো, বাট এটা তো হবে না, রাইট? হাই লেভেল অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা তো ভালো কথা ছিল। ওভার ডিপেন্ডেন্স অন এগ্রিকালচার অ্যান্ড ল্যাক অফ স্কিল, তাই না? আর কি বলছে? স্ট্রিক্ট লেবার লস। একদমই না, লেবার ল আমাদের কিন্তু স্ট্রিক্ট নয়, আস্তে আস্তে আমরা এগুলোকে শিথিল করে দিচ্ছি। রিসেন্টলি 3টে লেবার ল অ্যাক্টিভেট হয়েছে, তোমরা আশা করি জানো। 3টে লেবার ল সম্পর্কে পড়ে রাখো, তোমরা ইন্টারভিউ দিতে যাবে তো ডেফিনেটলি তাদের জন্য ইম্পর্টেন্ট। না দিতে গেলেও তোমরা লিখে রাখো না,
কেন পড়বে এই সোশ্যাল ইস্যুগুলো? এই কারণে তোমরা পড়বে, দেখো বাংলা ইংরেজিতে না লিখতে গেলে কিন্তু আমাদের কাজে লাগে। আর অ্যাজ এ বলি সোশ্যাল ইস্যুগুলো যদি তোমরা পড়ো, আরে তোমরা তো সিভিল সার্ভেন্ট হবে রে বাবা, পাবলিক ডিলিং করবে। তো সোশ্যাল ইস্যু কিন্তু সমাজের মধ্যে থেকে, সমাজের গল্প তুমি না জানলে তুমি কি করে ডিল করবে? খুবই মুশকিল। আর তুমি ভেবো না ইন্টারভিউ বোর্ডটা আগের দিন রাত্রিবেলা তোমাকে কিছু একটা হয়তো তাবিজ কবজ দেওয়া হবে, হঠাৎ করে তোমার একটা ফিলিংস আসবে, বোর্ডে গিয়ে তুমি একটা ধাঁসু পারফরমেন্স করে আসবে, এরকম হয় না বাবা, হয় না। তুমি যেখানে বসবাস করো, চারপাশে সমস্যা কি তুমি জীবনে আইডেন্টিফাই করেছো? লোকজনের প্রবলেম কি আইডেন্টিফাই করেছো? সলিউশন কি, তার মেজারমেন্ট কি হতে পারে, নিজে কখনো মাথা থেকে বের করেছো? বার করোনি। মহিলাদের জন্য আমরা এত কথা বলি, মহিলাদের জন্য কি প্রোটেকশন রয়েছে, চাইল্ডদের জন্য কি প্রোটেকশন রয়েছে? তুমি যে সার্ভিসে যেতে চাও, কেন যেতে চাও তুমি? বেকার বেকার কথা নয়, সত্যি সত্যি তুমি কেন যেতে চাও? বুঝা গেল? সেগুলো কি কখনো তুমি আইডেন্টিফাই করেছো? তুমি করোনি। যদি না করে থাকো, করতে থাকো, দেখবে এমনি তোমার পড়তে ইচ্ছে করবে। পড়তে হবে না তোমাকে, ওই তোমাকে পড়াবে জোর করে করে, দেখবে মজাও পাবে, পড়বেও। কারণ তুমি ঠিক 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 প্রশ্নের ঠিক 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 উত্তর নিজের কাছে ক্লিয়ার রাখো আগে, হ্যাঁ, এটা খুবই দরকার। চলো নেক্সট, চলো পড়তে পড়তে তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি। তো কি বলছে, ওভার ডিপেন্ডেন্স অন এগ্রিকালচার এন্ড ল্যাক অফ স্কিল। তাই না, আমাদের দেশের পপুলেশনের কোনো খামতি নেই, কোনো খামতি নেই, যেটা রয়েছে স্কিল লেভেলের খামতি রয়েছে। এবং রিসেন্টলি তোমরা জানো আমাদের দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট হয়ে গেল, দিন কয়েক আগে হয়ে গেল, রাইট? এবং সেখানে কিন্তু তোমরা কি জানো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে টোটাল যা ফোর্স রয়েছে ওয়ার্ল্ডে, ইন্ডিয়ানদের ডিমান্ড কিন্তু টপ নচে রয়েছে। তো নিয়ার ফিউচারে ইন্ডিয়া ডমিনেট করবে, এটা খুব স্বাভাবিক জায়গায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অলরেডি কিন্তু ইন্ডিয়া ডমিনেন্স করছে, নিয়ার ফিউচারে কিন্তু করবে। এবং তোমরা জানো আশা করি যে লাস্ট ইয়ারে যখন ফ্রান্সে হয়েছিল, তো ইমানুয়েল ম্যাক্রনকে জানিয়ে এসেছিলেন আমাদের প্রধানমন্ত্রী যে নেক্সট ইয়ার আমরা হোস্ট করছি, আপনি আসবেন। এবং তোমরা জানো আশা করি যে ইমানুয়েল ম্যাক্রন ইন্ডিয়া ভিজিটে এখন এসেছেন। হ্যাঁ, তো এখন ওকে, তো এগুলো একটুখানি জেনে রেখো, এগুলো পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, ইন্টারডিপেন্ডেন্ট মামলা আর কি। হুইচ ইকোনমিক ফ্যাক্টর হেল্পস আ কান্ট্রি এসকেপ দ্য পোভার্টি ট্র্যাপ? তো বলছে যে এই পোভার্টি ট্র্যাপ থেকে যদি বেরোতে চাই তো কি করতে হবে বলো তো? দেখো পোভার্টি ট্র্যাপ থেকে বেরোনোর জন্য দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি, একটাকে বলা হয় আনব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি। মন দিয়ে শুনবে। ব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি যেটা, সেটা দিয়েছিলেন কার্ল নার্কস, রসানস্টেন রডান, এরকম সব অর্থনীতিবিদরা, ঠিক আছে? তো বলেছিল কি যে ইকোনমির যে কটা সেক্টর আছে সব কটা সেক্টরকে ইকুয়ালি ইম্পর্টেন্স দাও, সব কটা সেক্টর গ্রো করবে, বাস ইকোনমি ডেভেলপমেন্ট হয়ে যাবে। বাট হার্শম্যান বলে একজন ব্যক্তি, তিনি বলছে না, এরকম হবে না, তোমাকে আনব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সারা পৃথিবীতে যে কটা দেশ আছে তারা কোনো না কোনো সেক্টরে সে অ্যাডভান্টেজ পায়, তো যেই সেক্টরে সে অ্যাডভান্টেজ পায় দেশের উচিত ওই পার্টিকুলার সেক্টরকে আরো এনকারেজ করা, আরো বেটারমেন্ট করা। এটাকে বলা হয় কি আনব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি। তো কি বলছে যে হাই ইনফ্লেশন কি হবে পোভার্টি ট্র্যাপ থেকে বাঁচার? তো বলছে হবে না। ইনক্রিজ গভর্নমেন্ট ডেট, সরকার কি করলো, ডেট নিল, হবে কি? ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, ওভার রিলায়েন্স অন ফরেন এড। দেখো ওভার রিলায়েন্স অন ফরেন এড, বিদেশি সাহায্য দিচ্ছ, ভালো জিনিস কি, তুমি বলো না তোমার ফ্যামিলিতে কি চাইছো, যে তোমার কারোর একটা ফ্যামিলি আছে যে ফ্যামিলিটা খুবই গরিব ফ্যামিলি, আগে পরিবার হোক, দেশ তো পরে আসবে। তাহলে যদি ওই ফ্যামিলিটা খুবই গরিব হয়, সেই গরিব থেকে বাঁচার রাস্তা কি তুমি আমাকে বলো তো? বলছে যে ইনফ্লেশন হলে হয়ে যাবে, হবে কি? ইনক্রিজ গভর্নমেন্ট ডেট, সরকার যদি প্রচুর প্রচুর ধার নেয়, গভর্নমেন্টের ডেট তো বাড়েন হবে, সেটা কি ভালো হবে? কিন্তু সরকার এই ডেটটা নিয়ে কি করছে সেটার উপর ম্যাটার করে, যে ডেটটা ভালো না খারাপ তার উপর। তো ডেফিনেট করে বলতে পারবো না যে সরকার ডেট নিলেই যে সেটা ভালো কিছু হবে, এমনটা নাও হতে পারে। তারপরে কি বলছে, ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার, বুঝতেই পারছি আমরা, তো সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রিকল ডাউন ইকোনমিক্স। তো ট্রিকল ডাউন এফেক্ট কাকে বলে? তো বলছে যে ওপরের স্ট্রাটাকে আরো রিচ হোক, তাহলে তারা কি করবে, গুড সার্ভিসেস পারচেজ করবে। হ্যাঁ, এভাবে কি হবে না, স্বাভাবিকভাবে এর থেকে সার্ভিস নেবে, এ কিছু ইনকাম করবে, এই ব্যক্তি আবার এর থেকে সার্ভিস নেবে, কিছু ইনকাম করবে, এই ব্যক্তি আবার এরকম গুডস বা সার্ভিস এইভাবে চলতে থাকলে তাকে আমরা বলবো কি ট্রিকল ডাউন এফেক্ট। তো বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রিকল ডাউন ইকোনমিক্স? ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার টু পুয়ার ফ্যামিলিজ, বেশ এটা কি হবে, সরাসরি আমি পাঠিয়ে দিলাম। ট্যাক্স কাট ফর লার্জ কর্পোরেশন টু বুস্ট ইনভেস্টমেন্ট, বলো কি হবে? দেখো তো আচ্ছা বাকিগুলো পড়া যাক। ন্যাশনালাইজেশন অফ ইন্ডাস্ট্রি, তারপরে কি বলছে, রেস্ট্রিক্টিং ফরেন ট্রেড, তো ডেফিনেটলি হবে না। চলো বলছে কি, ধরে নাও টিসিএস বলে একটা কোম্পানি আছে, ঠিক আছে? সরকার বললো কি যে আমি প্রচুর টাকা ট্যাক্স করলাম, বা বিদেশ থেকে কোনো আইবিএম কোম্পানি ধরনের এসছে,
যদি বেশি বেশি ট্যাক্স চাপানো হয় না, সমস্যা যেটা হয় কি, যে ওরা ইনভেস্ট করতে চায় না। স্বাভাবিক, যে আমি ইনকাম করলাম ট্যাক্সের জন্য, ইনভেস্ট কখন করবো? যখন তার প্রফিট বেশি হবে না। শোনো, মেন কথা, একটা বিদেশি কেন, দেশীয় কোম্পানিগুলো তাই। আজকে ধরে নাও মুকেশ আম্বানি দেখলো যে সে আফ্রিকার কোনো একটা দেশে ইনভেস্ট করলে তার প্রফিট বেশি হবে, তো ডেফিনেটলি সে সেই দেশে ইনভেস্ট করবে না, থই না সে ইন্ডিয়ার কথা ভাববে? ভাবে কি? যারা ইন্ডাস্ট্রিয়ালি যারা হয়, তারা দেশ হয় কি হয় না। তো এখন তো এলপিজি মডেল আছে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের জামানা। তো এইসব এখন সব কি বলবো, এগুলো সব ইমোশনের কথা। যে আজকে যদি এরকম হয় যে আমাদের দেশের লোক কোভিড পিরিয়ডে কি কনসেপ্ট ছিল, রিলায়েন্স কি তখন কি তোমার রিচার্জের দাম কি কমিয়ে দিয়েছিল? করেছিল কি? তো স্বাভাবিক জিনিস কি, বা কি এক্সট্রা করে কি কিছু দিয়েছিল, ছাড় দিয়েছিল কি? সিম্পল জিনিস, কোনো কর্পোরেট তারা যখন কিছু করে, বা ক্যাপিটালিজমের বেসিক কথা, দ্যাট ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন, নাথিং এলস। তোমাদের জানো আশা করি কোভিড ভ্যাকসিনের দাম কত ছিল, এবং তোমার হচ্ছে কোভিড ভ্যাকসিনের যিনি মালিক ছিলেন, আই হোপ তোমাদের মনে আছে। তো বিফোর কোভিড তার ইকোনমিক কন্ডিশন, আফটার কোভিড তার ইকোনমিক কন্ডিশন কি হয়েছিল? তো কোভিড কারুর বেশিরভাগ লোকের সর্বশেষ দিনগুলোর কথা মনে আছে, যখন পরিযায়ী শ্রমিকের অবস্থা দেশের কি হাল হয়েছিল। তাহলে কারুর যেমন সর্বনাশ হয়েছে কোভিডে, কিন্তু কারুর পৌষ মাস হয়েছে। কলকাতার কথা আমি বলি তোমাদেরকে, কলকাতাতে আগে ছোট ছোট ফ্ল্যাট 10 লাখ, সরি মাই মিস্টেক, 40-50 লাখের যে ফ্ল্যাটগুলো হামেশাই অ্যাড দেখা যেত, এখন তুমি দেখতে পাবে সেই অ্যাডকে দিয়ে দাঁড়িয়েছে 4.5 crore অনওয়ার্ডস। এটা খুব কমন হয়ে দাঁড়িয়েছে। তার মানে, এবং রিপোর্ট বলছে যে কলকাতা শহরে মেহেঙ্গা, দামি, যেগুলো প্রচুর দাম, মোর দ্যান ক্রোর দাম, সেই সমস্ত ফ্ল্যাট বিক্রি প্রায় 180% বেড়ে গেছে। ওয়ারেজ যেগুলো মোটামুটি 40-50 লাখের যে ফ্ল্যাট, যেগুলো মোটামুটি ভাবে লোকজন কিন্তু, সেগুলো বিক্রি বাট্টা কমে গেছে। তো এইগুলো কিসের ইন্ডিকেশন? বুঝতে পারছো? কিসের? আমি জোর করে বলছি না বাবা, এগুলো সবই রিপোর্ট বলছে। তো ধরে নাও আজকে এরকম হলো যে টিসিএস এর তার যে ট্যাক্স হবে, ট্যাক্সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হলো। তার ছাড় দেওয়া হলো মানে কি, ওর কাছে এক্সট্রা টাকা পয়সা হলো। যেমন রিসেন্টলি তোমরা জানো আছে ভোডাফোন আইডিয়া, ওরা বলেছে কি যে 24,000 কোটি টাকা একটু ছাড় দেওয়া হোক, গভর্নমেন্টের কাছে অ্যাপিল করেছে। তাতে কি হবে না, যদি উঠে যায়, তো বেশিরভাগ তো টেলিকম কোম্পানি তো গাছে উঠে গেছে, 2-1টা আছে। যদি উঠে যায় তো কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া কি বলবে, যে মার্কেটে তো কম্পিটিশনই নেই, তো মনোপলি হয়ে যাবে। তো সরকারকে বলেছে যে আমাকে তাহলে ছাড় দেওয়া হোক, তাহলে আমি বাজারে থাকবো না, আর কি থাকবো কি করে, সম্ভব কি? তাহলে যেই না ওই ছাড় দেওয়া যদি হয়, তাহলে কি হবে, কোম্পানিগুলো এক্সট্রা টাকা পয়সা পাবে ইনভেস্ট করার জন্য। সিম্পল জিনিস, বোঝা গেল কি বললাম? তো দিস ইজ কল্ড কি, ট্রিকল ডাউন এফেক্ট আমরা বলতে পারি। বেশ, তাহলে trickle down theory suggests that economic benefit given to the wealthy, like tax cut, eventually benefit lower income group through job creation and business growth. এটাকেই বলছে কি trickle down effect. Okay, what is the role of foreign direct investment in economic growth? বলছে ইকোনমিক গ্রোথে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের রোল কি? তো বুঝতে পারছো, এফডিআই যদি বাড়ে তো স্বাভাবিক ইকোনমিক গ্রোথও বাড়বে, কারণ এফডিআই যদি হয় সেক্টরগুলো অনেক বেটার হয়, এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, লোকজনের ইনকাম বাড়ে, গভর্নমেন্টেরও আয় বাড়ে, তো সব মিলে কিন্তু ইকোনমিক গ্রোথ হয়। ঠিক আছে, তাহলে কি বলছে, ডিসকারেজ টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, তা তো নয়, তাই কি? ইট হেল্পস ইমপ্রুভ ক্যাপিটাল ফরমেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, হাতে রাখা যাক। রিডিউস এমপ্লয়মেন্ট অপরচুনিটি, তা নয়, বাড়িয়ে দেয়, বরং ইট লিমিট দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, তা নয়, এটাও তাই, বাড়িয়ে দেয়। তো বি ইজ দ্য রাইট আনসার। এবং আজকের মতো লাস্ট প্রশ্ন, তোমরা যারা এত সময় ধৈর্য ধরে এতগুলো কোশ্চেন দেখলে, কোশ্চেন হয়তো 25টা ছিল, বাট আলোচনাতে ইনফরমেশন ছিল অনেক কিছু। তোমাদের কিন্তু এগুলো সবকটাই কাজের মতো খাতা পেন নিয়ে লিখে লিখে করতে থাকো, পরীক্ষায় কিন্তু এগুলোই জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, চলো। হোয়াট ইজ দ্য মেন ক্রিটিসিজম অফ জিডিপি অ্যাজ মেজার অফ ডেভেলপমেন্ট? জিডিপি কে মেজার হিসাবে ধরার, ইকোনমিক ডেভেলপমেন্টের একটা মেজার হিসাবে ধরার একটা অন্যতম কারণ কি হতে পারে? ঠিক আছে, কারণ কি হতে পারে, সরি মেন ক্রিটিসিজম বলেছে, মানে এর ক্রিটিকটা কি, যে জিডিপি কেই আমরা ইকোনমিক গ্রোথের বা ইকোনমিক ডেভেলপমেন্টের একটা কি ইন্ডিকেটর হিসাবে আমরা ধরবো না জিডিপি কে। বোঝা গেল? তো এইটা কেন করা হয়েছে এটাই জানতে চেয়েছে। দেখো, আমি তোমাদের হয়তো বলেছিলাম আগের দিনও, তারই সেখান থেকেই আসা ডিরাইভ করা কোশ্চেন, যে জিডিপি বেড়ে গেল, এখান থেকে কি ইন্ডিকেট হলো যে আমার দেশের হালাত খুব ভালো? সেই জিডিপিটা ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট হয়েছে কিনা কি আমরা খোঁজ খবর নিয়েছি? আনসার ইজ নো, তাই না? তাহলে পপুলেশন গ্রোথ কি, জিডিপি তো বেড়েছে বললো, পপুলেশন গ্রোথ কি হারে বেড়েছে সেটা তুমি খোঁজ নিয়েছো? আনসার ইজ নো। তাহলে শুধু জিডিপি বেড়ে গেল এই কথাটা তো মিনিংলেস। জিডিপি বেড়েছে 7% হারে, পপুলেশন বেড়েছে 10% হারে, তো কি ভালো হলো? আনসার ইজ নো। তাহলে শুধুমাত্র জিডিপি কেই আমরা এই কারণে আমরা ধরতে পারি না। ওকে, ইট ডাজ নট অ্যাকাউন্ট ফর ইনফ্লেশন, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইট ইগনোর এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং,
কোনো সম্পর্ক নেই। ইট ইজ নট রিলায়েবল ইন্ডিকেটর অফ ইকোনমিক গ্রোথ, ইট মেজার এমপ্লয়মেন্ট অনলি। আচ্ছা, কি বলেছে? ইট ডাজ নট অ্যাকাউন্ট ফর ইনফ্লেশন। হোয়াট ইজ দ্য মেন জিডিপি? এটা তো হবেই না। ইট ইগনোর এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। It is not a reliable indicator of economic growth. It measure employment only. It ignore environmental and social well-being. আচ্ছা, জিডিপিতে কিন্তু, আচ্ছা এই চারটে অপশনের মধ্যে তুমি যদি দেখো তাহলে বি ইজ দ্য রাইট আনসার। কেন বলতো? কারণ জিডিপিতে কিন্তু এখানে এনভায়রনমেন্টের কথা কিন্তু থাকেও না, আর সোশ্যাল কে কতটা ভালো আছে মধ্যে এই কথাগুলো এখানে থাকেই না। সো এই চারটের মধ্যে বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, B is the right answer. Okay, the GDP only measure economic output, not factors like population, social inequality. তো এগুলো কিন্তু করা হয় না। তো এই ছিল মোটামুটি টপ 25টা কোশ্চেন। নীতি আয়োগ এবং 5 প্ল্যানিং শুরু করেছি। আগে বেসিক কোশ্চেনগুলো করি, আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাব। ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চাইলে তোমাদের মতামত কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো আমাকে, আমি দেখে তোমাদের নিশ্চয়ই রিপ্লাই দেবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে চাইলে শেয়ার করতে পারো। আর নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করো। নেক্সট আমি রেগুলার কিন্তু তোমাদের কিন্তু করাবো আমি। চোখ রেখো, তোমাদের সন্দীপ স্যারও কিন্তু জিওগ্রাফি করাচ্ছে, ম্যাথ সিরিজ করাচ্ছেন। ঠিক আছে, করতে থাকো আস্তে আস্তে। আর তোমরা তোমাদের মতামত কিন্তু আবারও বলছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট পর্বে।